আসসালামু আলাইকুম সকলকে। সমতাপুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে 8 দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক লাইভ প্রোগ্রাম ক্যারিয়ার ইনসাইড আউট এর পঞ্চম দিনে স্বাগত। চলমান কঠিন পরিস্থিতির মধ্যে আশা করি সকলে সুস্থ আছেন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলছেন। বর্তমান করোনার কারণে থমকে যাওয়া পরিস্থিতির মাঝেও ঘরে বসে ক্যারিয়ার বিষয়ক আলোচনা, পরামর্শ এবং নিজের দক্ষতাটাকে একটু ঝালাই করে নেওয়ার লক্ষ্যে আমাদের এই বিশেষ আয়োজন। আমি রোভার ইশতিয়াক মাহমুদ আজ আপনাদের সাথে থাকছি পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HR 360। আমরা জানি প্রতিটি প্রতিষ্ঠানেরই HR যে বিভাগটি রয়েছে সেই বিভাগ নতুন নিয়োগের আবেদনপত্র যাচাই বাছাই করে, কর্মীদের বেতন নির্ধারণ থেকে শুরু করে কর্মীদের সকল সিদ্ধান্ত তারা নেন। আজকে আমরা গল্প করব HR বিষয়ক দুজন প্রফেশনালের সাথে, জেনে নিব বিভিন্ন বিষয়ে তাদের মতামত। আশা করি তারা বিভিন্ন বিষয়ে টিপস আমাদের সাথে শেয়ার করবেন যা আমাদেরকে ক্যারিয়ারের জীবনে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনারাও আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন এবং এই বিষয়ক আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে কমেন্ট আকারে জানান। আজকের বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে রয়েছেন SM আহবাবুর ভাইয়া এবং আরো আছেন কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়া। প্রথমেই আমরা পরিচিত হয়ে নিব তাদের সাথে। প্রথমেই চলে যাচ্ছি আমরা আহবাবুর ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এত অভিজ্ঞতা এইসব ব্যাপারে আমাদের সাথে কিছু শেয়ার করতেন। ধন্যবাদ। প্রথমেই আমি সমতট মুক্ত স্কাউট গ্রুপকে অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকে ইনভাইট করার জন্য। আসলে আমরা খুব একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই ক্রান্তিকালে এসে সবাই যে আমরা আমাদের স্কিলকে আরো স্কিলফুল করার জন্য নিজেদেরকে যুক্ত রেখেছি, এটা অনেক বড় একটা উদ্যোগ। এবং আমাদের এই ক্রান্তিকালে যারা ফ্রন্টলাইন যোদ্ধা আছেন, আমার ডক্টর বা স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং এ পর্যন্ত যে কয়জন প্রাণ হারিয়েছেন সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে জীবন তো থেমে থাকে না, হ্যাঁ, তারপরেও জীবন জীবিকার জন্য আমাদের এটা চলতেই হয়। তো বিস্তারিত আমি পরে বলছি। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি SM আহবাবুর রহমান। আমি প্রায় 13 বছর যাবৎ HR ফিল্ডে কাজ করছি। আমার পড়াশোনা, আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশে, অনার্স মাস্টার্স করেছি। দেন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে HR MBA করি এবং ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে আমি HRMC কোর্স করি। আমি বিভিন্ন সেক্টরে কাজ করেছি। আমি RMG সেক্টরে কাজ করেছি, পলমল গ্রুপে। আমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সুপারস্টার গ্রুপে কাজ করেছি। আমি পাওয়ার সেক্টরে ছিলাম, ডোরিন পাওয়ারে হেড অফ HR হিসেবে ছিলাম। হ্যাঁ, বর্তমানে আমি আছি পান্ডুগড় গ্রুপে ডিজিএম HR হিসেবে। পাশাপাশি আমি HR কোচিং, এই ক্যারিয়ার কোচ হিসেবে কাজ করছি। HR মার্ট নামে আমার একটা ফার্ম আছে, সেখানে আমি কনসালটেন্সি করছি। আমি যারা স্টুডেন্ট আছে, যারা শিক্ষার্থী আছে, তাদেরকে ক্যারিয়ার গ্রুপিং করিয়ে থাকি। আমি বিভিন্ন ম্যাগাজিনে, পত্রিকায় ক্যারিয়ার বিষয়ক লেখালেখি করি এবং বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করি। এই হচ্ছে ছোটখাটো আমার পরিচয়। আমরা বোধহয় একটু কাইয়ুমের কাছে চলে যাই এখন। জি, ধন্যবাদ ভাইয়া। আমরা চলে যাচ্ছি কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়ের কাছে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রথমেই শুভকামনা জানাচ্ছি আপনার সমতটকে, বিকজ অফ খুব ভালো লাগলো স্কাউটের একটা প্রোগ্রামে আসতে পেরেছি। আমি নিজেও একজন স্কাউট, সো যখনই মনে হয়েছে যে স্কাউটের সাথে একটা প্রোগ্রাম করার সুযোগ আমার কাছে আছে, সো অন দ্যাট টাইম আমি জাস্ট যেটা ফিল করেছি যে সেই পিছনের দিনগুলিকে মনে করার চেষ্টা করেছিলাম। এন্ড দ্য ফার্স্ট টাইম আমার যে সিনারিটা মনে পড়ছিল বা মনে এসেছিল সেটা ছিল হচ্ছে ঠাকুরগাঁয়ের একটা ক্যাম্প করেছিলাম পঞ্চগড়ে। হ্যাঁ, পঞ্চগড়ে আমরা একটা ক্যাম্প করেছিলাম। প্রচন্ড ঠান্ডায় সেই জায়গায় আমরা নদীর তীরে মানে ক্যাম্প করছিলাম বালুমাটির মাঝে। তো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে গিয়েছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আসলে সুযোগটা করে দেওয়ার জন্য, সবার সাথে কানেক্ট করার জন্য। আমি হচ্ছে কাইয়ুম। আমি আছি RSPL হেলথ বিডি, এটাতে HR ম্যানেজার হিসেবে আমি বাংলাদেশ পার্টকে লিড করছিলাম। আর হচ্ছে এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি, আমরা ইন্ডিয়ান বেসড একটা অর্গানাইজেশন। আপনারা সবাই জানেন ঘড়ি ডিটারজেন্ট, তো আমাদের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ঘড়ি ডিটারজেন্ট।
আর এছাড়া আমি হচ্ছে বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটি নামে একটা অর্গানাইজেশন আছে, যেখানে এফএমসিজি বেসড যারা এইচআর আছেন তাদের সবাইকে নিয়ে এই সোসাইটিটা, এখানে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। আর ক্যারিয়ারের যাত্রাটা যদি শুরু বলেন তাহলে হয়ে গেছে অলমোস্ট 9 বছর পার করে ফেলেছি। আটি আটি পা করে মনে হচ্ছিল এই সেদিনই বুঝি জার্নি শুরু হয়েছিল। আর আজকে এসে আপনার সাথে কথা বলতে গিয়ে মানে আবাব ভাইয়া যখন বললো 13 বছর কেরিয়ার, তো আমার মনে হলো যে আমাকেও তো বলা উচিত যে আমার কত বছর কেরিয়ার। আমি চিন্তা করতে লাগলাম, মনে হচ্ছিল বুঝি এই তো 2-1 বছর আগে শুরু করেছিলাম। পরে মনে হলো যে না, ইটস অলমোস্ট 9 to 10 years অলমোস্ট। সো ডিউরিং দ্যাট টাইম আমি কিছু এমএনসি তে কাজ করার সুযোগ হয়েছে, কিছু লোকাল কোম্পানিতেও কাজ করেছি। আর মোস্ট অফ দ্য টাইম আসলে আমার এক্সপার্টাইজ হচ্ছে আমি ট্রেনিংটাকে নিয়ে কাজ করতে পছন্দ করি, আর হচ্ছে রিক্রুটমেন্ট সিলেকশন হচ্ছে এই দুটো জায়গাতে আমার এক্সপার্টাইজ। সো দ্যাটস ইট ফর মি। জি, ধন্যবাদ কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়াকে। তো দর্শক মন্ডলী, আমরা আমরা আছি আপনাদের সাথে আহবাবুল ভাইয়াকে নিয়ে এবং কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়াকে নিয়ে। তো ভাইয়ারা, আপনাদের কাছে আমি এখন একটি বিষয় জানতে চাবো। আমাদের আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে প্রথমে আমার মনে হয় ক্যারিয়ার প্ল্যানিং যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কথা বললে আমাদের দর্শকরা খুবই উপকৃত হতে পারবে। তো প্রথমে আমি এই বিষয়ে কথা বলার জন্য আহবাবুল ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি। আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে এইচআর এর কাজটা হচ্ছে কর্মী বাছাই থেকে শুরু করে কর্মীর উন্নয়ন করা, তাদের স্কিল ডেভেলপ করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কোম্পানির প্রোডাকশন বা কোম্পানির প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করা। এই প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে গেলে বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তার মধ্যে কর্মী বাছাই যেটা বলছিলেন সেটা হচ্ছে 1 নম্বর, এবং কর্মী বাছাইয়ের শুরুটাই হবে আপনার ক্যারিয়ার প্ল্যানিং দিয়ে, তাই তো? তো অ্যাকচুয়ালি আমরা আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে আমরা যেটা করি, যে এটা আমার সাথে হয়তো কাইয়ুমও একমত হবে, যে অনেকেই আছে যে পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স করার পরে গিয়ে আমরা চিন্তা করি যে আমরা কি করব, চাকরি করব, কোথায় চাকরি করব বা নাকি ব্যবসা করব। বিষয়টা একদমই ঠিক না। আপনাকে ক্যারিয়ার প্ল্যানিংটা করতে হবে স্টুডেন্ট লাইফ থেকেই। স্টুডেন্ট লাইফ থেকে আমরা একটা গোল সেট করতে হবে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে নিজের মনকে জিজ্ঞেস করার জন্য, আমার মন কি বলে, আমাকে কোন জিনিসটা টানে। আজকে অমুক এইটা করছে দেখে আমাকে করতে হবে, এরকম ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। নিজের মনটা কি বলে এবং আমার স্কিলটা কোথায় আছে, আমার স্ট্রেংথ এরিয়াটা কোনটা, আমি কোনটা করতে ভালো পারি, কোনটা করতে ভালো লাগে, ওটাকে সেট করে ওভাবে আমাকে আগাতে হবে। এখন ক্যারিয়ার প্ল্যানিং করতে গেলে এবং অনেকেই যেটা করে স্টুডেন্ট লাইফে এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সিজিপিএ নিয়ে ব্যস্ত থাকে। আমি বলবো যে সিজিপিএ তো দরকার আছেই, বাট শুধুমাত্র সিজিপিএ দিয়ে ভালো চাকরি পাওয়া যাবে না। আপনাকে ক্যারিয়ার প্ল্যানিং করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টুডেন্ট লাইফে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত হতে হবে। এখন আপনি কোন দিকে প্ল্যান করেছেন? আপনি কি এইচআর এ যাবেন প্ল্যান করেছেন, আপনি কি মার্কেটিং এ যাবেন, আপনি অ্যাকাউন্টস এ যাবেন, বা আপনি স্টার্ট আপ হবেন, যেটাই প্ল্যান করেন না কেন, স্টুডেন্ট লাইফ থেকে ওই ধরনের ফোরাম, ওই ধরনের কমিউনিটির সাথে আপনাকে যুক্ত হতে হবে, এবং স্টুডেন্ট লাইফে আপনাকে কিছু না কিছু একটা করতেই হবে। সেটা কেন করতে হবে? ধরেন আজকে যেটা স্কাউটিং করছে, যারা স্কাউট নিয়ে ব্যস্ত আছে, বা যারা হয়তো এই যে করোনা কালে অনেকেই সাহায্য ত্রাণ বিতরণ করছে, হ্যাঁ, অনেকে ব্লাড ডোনেশন করে, অনেকে আপনার ক্লাবিং করে, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ক্লাব থাকে। এগুলা স্টুডেন্ট লাইফে করাটা অনেক জরুরি, কেননা এই জিনিসগুলো একজন স্টুডেন্টের মধ্যে কিছু কোয়ালিটি ডেভেলপ করে, কিছু স্কিল ডেভেলপ করে, যেই স্কিল গুলো তাকে কর্পোরেটে যেতে হেল্প করবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে যারা স্কাউটিং এর সাথে যুক্ত, আপনাদেরকে বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করতে হয়, বা আজকের যে প্রোগ্রামটা করেছেন এটাও কিন্তু একটা ইভেন্ট। সো এই ধরনের ইভেন্ট করতে হয়। ইভেন্ট করতে গেলে কি হয়, বিভিন্ন ধরনের লোকের সাথে আপনার পরিচয় হয়, কর্পোরেটের বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়, দেন এই কমিউনিকেশন স্কিলটা আপনার ডেভেলপ করে। তারপরে আপনি যে ম্যানেজ করছেন, ইভেন্ট যে ম্যানেজ করছেন, ইভেন্ট ম্যানেজ করতে গেলে হয় কি, বিভিন্ন ধরনের অবস্টেকল আসে, এই বাধা বিপত্তিগুলো আপনাকে পার করতে হয়। তখন কি হয়, আপনার প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করে। হ্যাঁ, তারপরে ধরেন নেটওয়ার্কিংটা তো হচ্ছেই, লিডারশিপটা গ্রো করছে, আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসে, যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন। এই কোয়ালিটি গুলো যদি আপনি স্টুডেন্ট লাইফ থেকেই গ্রো করতে পারেন, দেন সেটা আপনাকে ইন্টারভিউ বোর্ডে হেল্প করবে, আপনাকে কর্পোরেটে যেতে অনেক হেল্প করবে।
এবং সবসময় চেষ্টা করবেন যে আপনার গোল অনুযায়ী কর্পোরেটের বা যেই সেক্টরে আপনি যেতে চান সেই সেক্টরের কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। আপনি এইচআর হলে এইচআর এর কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে হবে, আপনি ব্র্যান্ড হলে ব্র্যান্ডের কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে, মার্কেটিং হলে মার্কেটিং এর কমিউনিটির সাথে যুক্ত থাকতে হবে। তাহলে হবে কি, স্টুডেন্ট লাইফ থেকে আপনার একটা নেটওয়ার্ক হবে যেটা আপনাকে কর্পোরেটে যেতে হেল্প করবে। আমি একটু কাইয়ুমের কাছ থেকে শুনতে চাই তার অভিজ্ঞতাটা। মুন্না ভাই যখন বলে না তখন এরপরে আসলে বলার আর জায়গা থাকে না, সবকিছু কভার করে দিয়ে চলে যায়। তো আমার যদি বলতে হয়, আমি হচ্ছে মুন্না ভাইকে সাথে নিয়ে শুধু এতটুকুই বলবো যে আপনার ক্যারিয়ার প্ল্যানিং কখন শুরু করবেন। So, আমি বলবো জাস্ট রাইট নাও, এই মুহূর্তে আপনি যদি এখন আমাকে শুনে থাকেন এবং এখনই যদি আপনি এখন পর্যন্ত আপনার ক্যারিয়ার কোনো প্ল্যানিং শুরু না করে থাকেন, সো মাই সাজেশন উইল বি যে আপনাকে এই মুহূর্তে, এই যে আমরা কথা বলছি আমাদের কথা শুনতে পাচ্ছেন, এখন যারা লাইভে শুনছেন কিংবা যারা পরবর্তীতে শুনবেন, শোনার পরবর্তী মুহূর্ত থেকে আপনাকে আপনার ক্যারিয়ারের প্ল্যানিংটা শুরু করতে হবে। ইট কুড বি লাইক ফ্রম ইয়োর ফার্স্ট ইয়ার, ইট কুড বি লাইক ফ্রম ইয়োর সেকেন্ড ইয়ার, ইট কুড বি লাইক ফ্রম ইয়োর থার্ড ইয়ার। বাট আমি যদি বলতে চাই যে আপনি আসলে সঠিক সময় কোনটা, কখন থেকে শুরু করবেন, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, গভর্নমেন্ট জব যদি শুরু করতে চান আপনি, তাহলে আপনি যারা বিসিএস দিবে বা যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, মোস্ট অফ দ্য পিপল যাদেরকে আমরা চিনি, আমরা দেখি কি যে ইউনিভার্সিটিতে প্রবেশের পরপরই সে কি করছে, ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমকে সে কি করছে, বিসিএস এর জন্য প্রিপারেশনের জন্য বরাদ্দ করে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে এটাই তো একটা ক্যারিয়ার প্ল্যানিং, তাই না? এটা হচ্ছে তার একটা গভর্নমেন্ট জবের জন্য একটা প্ল্যানিং। ইট কুড বি লাইক যে আপনি একটা জব না করে দেখা যাচ্ছে সেটা গভর্নমেন্ট না হলে প্রাইভেট সেক্টরে হলে সেটার জন্য কর্পোরেটের জন্য এক ধরনের প্ল্যানিং নেবেন। এটা যদি না হয়, আপনি দেখা যাচ্ছে এন্টারপ্রেনার হওয়ার জন্য বা আপনি নিজস্ব নিজের মতো করে আপনি দেখা যাচ্ছে একটা কোম্পানি ওনার হতে চান, তাহলে কি হবে, সেটার জন্য কিন্তু একটা প্ল্যানিং আছে। সো এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ক্যারিয়ার। আপনি ক্যারিয়ার বলতে যদি ভেবে থাকেন যে আমি কর্পোরেট সেক্টরে আসবো, দ্যাট ইজ জাস্ট অনলি মাই ক্যারিয়ার, তো আমি বলবো যে নো, নট লাইক দ্যাট। আপনার ক্যারিয়ারটা হবে হচ্ছে যে আপনি কোথায় যেতে চান, কোন জায়গায় নিজেকে দেখতে চান, আজকে আপনি কোথায় আছেন, আপনি কালকে কোথায় থাকবেন। সো বেসিক্যালি আমি যদি বলতে চাই, আজকের যে দেখুন, আজকের আপনি বা আজকের যিনি এক একটা কোম্পানির মালিক, ইভেন যে আজকে যদি বিল গেটস এর কথাও যদি বলে থাকেন, এই বিল গেটস কিন্তু গতকালকে মানে হচ্ছে মানে কিছু ইয়ার্স ব্যাক যদি আমি চিন্তা করি, সে কিন্তু বিল গেটস তখন ছিল না, সে একটা বাচ্চা বিল গেটস বাবু ছিল। আমরাও যখন বলি, আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ছোট বাচ্চা ছিলাম, আজকে নিজেকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছি। সো প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সার্টেন লেভেল কি হয়, শুরু করে হচ্ছে জিরো থেকে। সো ওই জিরো থেকে শুরু করে করে না তাকে একটা জায়গায় এসে নিজেকে নিয়ে পৌঁছাতে হয়। সো আমি যেটা বলবো, এই যে পৌঁছানোর যে জার্নিটা, দ্যাট ইজ এভরিথিং ইজ ক্যারিয়ার প্ল্যান। সো আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, কিভাবে করবেন সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি ক্যারিয়ার প্ল্যানিং জিনিসটাকে সেটাকে ক্লিয়ার করতে যাচ্ছি। কেন করবেন কিভাবে সেটা বলছি না, কারণ হচ্ছে মুন্না ভাইয়ের জায়গাটুকু আমি আবার বলবো, যারা পরবর্তীতে জয়েন করেছেন তারা প্রয়োজনে মুন্না ভাইয়ের স্লাইডে আবার ফেরত যাবেন, মুন্না ভাই যে কি কি বলেছে সেগুলো একটু দেখে নিবেন। ক্লাবিং করা, সবার সাথে কথা বলা, সফট স্কিল গুলোকে একটু ডেভেলপ করা, ইমোশনাল ইন্টেলিজেন্স বলে যে জিনিসটা আছে, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি খুব বেশি প্রয়োজন, আমি বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটাকে বুঝতে পারা। তারপরে হচ্ছে এমপ্যাথি, সিম্প্যাথি, লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলোকে না একটু আয়ত্ত করা। আর হচ্ছে নেটওয়ার্কিংটাকে একটু বাড়িয়ে নেওয়া। নেটওয়ার্কিং জিনিসটা কি সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কথা বলবো। সো এই সবকিছুকে একসাথে করেই হচ্ছে আমি বলবো ক্যারিয়ার প্ল্যান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ দ্যাট ক্যারিয়ার প্ল্যানিং যারা যারা অলরেডি করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন, যারা করেননি তারা আজকের পর আমি বিশ্বাস করি যে ক্যারিয়ার প্ল্যানিং করে ফেলবেন। অসাধারণ, অসাধারণ, এরপর আর কিছু বলার নেই। ভাইয়া আপনি বলার পর আসলে আমাদেরও বলার থাকে না, আমরা তো আপনাদেরকে ফলো না, করি। অসাধারণ, জিনিসটা বেশ ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ ভাইয়ারা আপনাদেরকে। আমি আশা করব আমাদের দর্শক যারা আছেন তারা খুব ভাইয়াদের এই চমৎকার ভাবে বোঝানো ক্যারিয়ার প্ল্যানিংটিকে খুব ভালোভাবে গ্রহণ করে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, Right, আমরা আমাদের একটা মাঝে প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি, আমার মনে হয় জি এটাকে একটু ভাইয়া, আমরা মুন্না ভাইয়ের কাছে ফরওয়ার্ড করা উচিত, কারণ এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, এই এইচআর এর প্ল্যান করা যাবে কিনা। সো মুন্না ভাই, আমার মনে হয় এটা আনসার আপনার করা উচিত। আমি সরি, কোশ্চেনটা আরেকবার যদি। ভাইয়া নৃবিজ্ঞান প্রশ্নটি নিয়ে হচ্ছে পড়াশোনা করেছে, আর সে হচ্ছে এই সাবজেক্টে পড়ে কি এইচআর এ তার ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা। সুন্দর একটা প্রশ্ন। আসলে ক্যারিয়ার, আপনি যেহেতু পড়াশোনা শুরু করেছেন এই নৃবিজ্ঞানে, আপনি এইচআর এ অবশ্যই আসতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই প্রফেশনে যেতে হয় সেই প্রফেশনের একটা ডিগ্রি আপনাকে নিতে হবে। সেটা আপনি এইচআর এ পিজিটি করেন অথবা এইচআর এ এমবিএ করেন। কারণ কি, আমরা যখন স্ক্রিন করবো, আপনি যখন সিভি ড্রপ করবেন
তো যখন আমরা এইচআর এর লোক কল করব, তখন যারা অ্যাপ্লাই করবে সবাই কিন্তু এইচআর এর ব্যাকগ্রাউন্ড। তো আপনার Right. সিভিটা যখন আমি স্ক্রিন করব, আপনার যদি নৃবিজ্ঞান থাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিব। তো সেটা আপনি যদি এইচআর এ আপনার ইন্টারেস্ট থাকে, আমার পরামর্শ হবে প্রথমে আপনি এইচআর এর একটা কোর্স করেন, একটা ডিগ্রি করেন, সেটা হতে পারে পিজিডি, হতে পারে এমবিএ। তখন আপনি হবে কি এক স্টেপ আগিয়ে যাবেন। প্লাস এইচআর এ আসতে হলে যে কোয়ালিটি গুলো লাগে অন্যান্য সব জবের মতো এখানেও আপনাকে সফট স্কিল গুলো, কমিউনিকেশন স্কিলটা লাগবে, এখানেও আপনার কম্পিউটার স্কিলটা লাগবে। হ্যাঁ, এখানে আপনার মানুষের সাথে মেশার যে অ্যাবিলিটি, টিম ওয়ার্ক করার যে অ্যাবিলিটি, হ্যাঁ, এই গুণাগুণগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে, তাহলে আপনি এইচআর এ আসতে পারবেন। রাইট, আমি যদি এই জায়গায় মুন্না ভাইয়ের সাথে একটু যোগ হতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি বলি, ফর এক্সাম্পল, আমি বলিনি যে আমি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করে এই জায়গায় ক্যারিয়ার তৈরি করেছি। লাইক মুন্না ভাই কিন্তু তার ক্যারিয়ার তৈরি করেছিল ইংলিশ পড়াশোনা রাইট, করেছিলেন, তারপরে হচ্ছে এক্স্যাক্টলি। উনি এমবিএ করেছেন হচ্ছে এইচআরে। আমি যদি আমার কথা বলি, আমি পড়াশোনা করেছি হচ্ছে ফিজিক্সে, ফিজিক্সের মতো একটা কাঠখোট্টা টাইপের পড়াশোনা করে, এন্ড দেন আমি কি করেছি, এইচআরে একটা মাস্টার্স মাই ডিগ্রি গুডনেস, করেছি। এই ফিজিক্স এর মতো সাবজেক্ট পড়ে তুমি এইচআর এ কেমনে আসলে? রাইট, সো মানুষের সাথে মেশা তো অনেক টাফ। রাইট, সে সো আর্কিমিডিস নিয়ে যারা পড়েছিল সে আজকে মানুষ নিয়ে খেলা করে, এটা তো আসলেই অনেক টাফ ইস্যু। তো আমার জন্য যদি তাই হয় যে আমি ফিজিক্সে পড়াশোনা করে আমি দেখা যাচ্ছে হয়তো এমবিএ করেছি এইচআর এর উপর, এন্ড দেন কি হয়েছে, আমাকে কিছু ডিপ্লোমা নিতে হয়েছিল। আমি আয়ারল্যান্ড বেসড একটা অর্গানাইজেশন থেকে আমি দুটো ডিপ্লোমা নিয়েছিলাম। তারপর হচ্ছে আমাকে এইচআরএমসি আইবিএ থেকে করতে হয়েছিল। ইনফ্যাক্ট আমি আজও যদি বলি, আজকেও আমি দুটো ব্লগ করেছি এইচআর এর উপরে। সো প্রতিদিন কিন্তু আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। সো আপনি নৃবিজ্ঞানে পড়ুন, আর ইনফ্যাক্ট যে সাবজেক্টই পড়ুন না কেন, এটা আমার মনে হয় খুব বেশি আপনাকে বাধা হয়ে দাঁড়াবে না, যদি আপনার ইচ্ছা শক্তি এবং আপনার সারাউন্ডিংস আপনি নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারেন। বাট এটা আমি মনে একটু রাখ, রাইট, হ্যাঁ শিওর, শেষ করো শেষ করো, আমি একটু অ্যাড করি। ওকে, জাস্ট ছোট্ট একটা উদাহরণ যদি দিতে চাই, আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে বাংলাতে পড়াশোনা করেছে। আপনারা জানেন বাংলাই হচ্ছে এমন একটা সাবজেক্ট যারা সবাই পড়াশোনা করলে টিচিং প্রফেশন ছাড়া কর্পোরেট লাইফে আসার কথা চিন্তা করে না। বাট ফর মি, আমি যদি বলি, আমার একটা ফ্রেন্ড, সে বাংলাদেশের একটা টপ রিনাউন্ড অর্গানাইজেশনে সেটা ডিস্ট্রিবিউশনে ম্যানেজার হিসেবে কাজ করছে, এবং গত সপ্তাহে সে আমাকে ফোন দিয়েছিল এটা জানার জন্য, আর একটা কোম্পানি সম্পর্কে সে খোঁজ নিচ্ছিল, সেখানে সে জিএম হিসেবে মানে জাম্প করার একটা প্ল্যান করছিল। আমার কাছে হয়তো জিজ্ঞেস করছিল, কোম্পানির মানে খোঁজ খবর নিচ্ছিল। তো সি, সে কিন্তু বাংলায় পড়াশোনা করেছে, এন্ড দেন সে এখন যদি বলি একটা কোম্পানিতে জিএম লেভেলে তাকে ডিস্ট্রিবিউশনের একটা মতো একটা মানে ভাইটাল ডিপার্টমেন্টে জিএম লেভেলে সে নিজেকে চিন্তা করছে। সো আপনি নৃবিজ্ঞানে পড়াশোনা করে কেন নিজেকে চিন্তা করতে পারবেন না? সো ডেফিনেটলি আপনি চিন্তা করে সেটা পারা উচিত, আমি বলবো অবশ্যই পারা উচিত, বাট সেটার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে, আজকে থেকে শুরু করতে হবে। জি মুন্না ভাইয়া। যে আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, আসলে মাল্টি টাস্কিং বা মাল্টি সাবজেক্ট হলে আরো সুবিধা হয়, কারণ এইচআর এর লোকজনও তো সিইও হবে নাকি? শুধু কি ফাইন্যান্সের লোকই সিইও হবে আর সেলস এর লোকই সিইও হবে? এইচআর এর লোকও সিইও একদম, হবে। তো একদম। আমি যদি একটা মানে একটা বাস্তব উদাহরণ দেই, পান্ডুগর গ্রুপের একটা কনসার্ন হচ্ছে পোলার এসক্রি। ওখানে আমাদের একজন এইচআর হেড জয়েন করেছেন। উনার আমি যেদিন উনার ইন্ট্রোডিউসিং লেটারটা পাই, মেইলটা পাই, আমি একটু খুব মজা লেগেছে। উনি পড়াশোনা করেছেন বায়োকেমিস্ট্রিতে। ওয়াও। বায়োকেমিস্ট্রিতে পড়ে উনি কেমিস্ট্রি হিসেবে কাজ করেছেন ল্যাবে, উনি সাপ্লাই চেনে কাজ করেছেন, দেন উনি এইচআরে আসছেন। তো উনার যে ভাস্ট নলেজ, উনি প্রোডাকশন বুঝেন, উনি মানে সাপ্লাই চেইন বুঝেন, উনি সেলস বুঝেন। সো একজন এইচআর পিপলকে কিন্তু সবই বুঝতে হয়, যেহেতু আমরা বিজনেস পার্টনার হিসেবে রোল প্লে করি। সো তার যদি অন্য ডিফারেন্ট সাবজেক্ট থেকে আসে, ওরা কিন্তু আরো ভালো করে, এটা আমার দেখা আর কি। ইনফ্যাক্ট এনিওয়ে, আমরা বলছি এইটা যদি একটা এখন বিষয় বলি নিয়ে মুন্না ভাইয়া, বেশিক্ষণ বলছি, আমাদের মধ্যে আরো একটু ফরওয়ার্ড হওয়া উচিত, টাইম মনে হয় আমাদের রাইট, অনেকগুলো টপিক আমরা কভার করব। জি সরি, ভাই, অবশ্যই কাইম আমাদের কিছু বলছি। আরেকটি প্রশ্ন আছে। এখানে আমাদের আশিকুজ্জামান হৃদয় ভাই, তিনি প্রশ্ন করেছেন, একজন এইচআর এর পজিশনে যেতে হলে কিভাবে নিজেকে তৈরি করা উচিত? আচ্ছা, এইচআর কাইম শুরু হিউম্যান করলো। রিসোর্সে যদি আসতে চায় না, মুন্না ভাইয়া যেটা একটু আগে করছিলেন এবং মুন্না ভাইয়ের সাথে আমি যেটা অ্যাড করতে যাচ্ছিলাম, আমার মনে হয় এটা দিয়ে এটা প্রশ্নের উত্তরটা কভার হয়ে যাবে। সেটা হচ্ছে, একটা সময় ছিল এইচআর কে মনে করতো হায়ারিং ফায়ারিং মানে হচ্ছে এইচআর, এছাড়া এইচআর এর আর কোনো কাজ নেই, আর মাস শেষে হচ্ছে শুধুমাত্র টাকা দিবে। ওই টাকা দেওয়ার কাজটাও একসময় চিন্তা করা হতো যে অ্যাকাউন্টস টাকা দিয়ে দিত, এইচআর এর কাজ কিছুই না। সো এখন কিন্তু ব্যাপারটা ওরকম কিছুই না, এইচআর মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের হার্ট। ইনফ্যাক্ট আমরা গত কিছু এই কোভিড-19 এর আগে আমরা আমাদের এমপ্লয়ি এঙ্গেজমেন্ট একটা প্রোগ্রাম করেছিলাম। ওখানে আমাদের এইচআর কে একটা মজার একটা টেমপ্লেট দেওয়া হয়েছিল, আমরা ধরে সেটা নিয়ে ফটো সেশন করছিলাম। এইচআর ইকুয়াল টু হচ্ছে অ্যাডাল্ট বেবি সিটার।
সো এইচআর মানে হচ্ছে অ্যাডাল্ট বেবি সিটার। আমার কাছে অসাধারণ লেগেছিল কথাটা। ভেরি ভেরি অনেস্ট ট্রু। রাইট, রাইট, এইচআর মানে হচ্ছে এক্স্যাক্টলি। পুরো অর্গানাইজেশনের, আপনি যদি মেন্টর বলেন, একটা অর্গানাইজেশনের হার্ট বলেন, একটা অর্গানাইজেশনের টিচার বলেন, একটা অর্গানাইজেশনের আপনি যদি সাইকোথেরাপিস্ট বলেন, আপনি যদি বলেন যে একটা সাইকোলজিস্ট বলেন, আপনি যদি বলেন এই অর্গানাইজেশনের ডক্টর, আপনি যদি বলেন, যা সবকিছু হচ্ছে এইচআর। সো আপনি যদি এইচআর এ আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিজনেস ভালো বুঝতে হবে, আপনাকে দেখা যাচ্ছে এইচআর এর কোর ফাংশন গুলো খুব ভালো করে বুঝতে হবে। কোর ফাংশন মানে কি, সেটা আমার মনে হয় আমরা এই জায়গায় বলতে গেলে এটা হিউজ একটা ভাস্ট জায়গা, টপিক, সেটা নিয়ে আমরা হয়তো শেষ করতে পারবো না। তো আপনাকে জাস্ট কোর ফাংশন গুলো খুঁজে বের করতে হবে, এন্ড দ্য ভেরি বেসিক থিং, আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে জানতে হবে। বিকজ অফ আপনাকে যেহেতু হায়ারিং এর সাথে সম্পৃক্ত হতে হবে, এবং আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনফ্যাক্ট কোম্পানির মানে লাভ লসের সাথে আপনাকে ইনভলভ হতে হবে। যেটা মুন্না ভাইয়া বললেন যে আপনাকে বিজনেস পার্টনার হতে হবে। বিজনেসের পার্টনার যখন হবেন, বিজনেসটাকে আপনার বুঝতে হবে, সাপ্লাই চেইন কি করছে, প্রোডাকশন কি করছে, শপ ফ্লোরে কি হচ্ছে, একজন ওয়ার্কার কিভাবে কাজ করছে, একটা কিভাবে ওয়ার্কার কাজ করলে আরেকটু দেখা যাচ্ছে মডিফাই করলে কিভাবে প্রফিট জেনারেট করতে পারতো, কিভাবে টাইমটাকে আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করা যেতে পারতো, কিভাবে একটা মিলি সেকেন্ডকে ভালোভাবে কাজে লাগানো যেত। এই যে প্রত্যেকটা ক্যালকুলেশন, এগুলাকে আমরা কিছু টার্মস আছে, সেই টার্মস গুলোকে এখানে বললে হয়তো কঠিন কঠিন হয়ে যাবে, বাট আমি যদি খুব সহজ করে বলি, আপনাকে প্রত্যেকটা সেকেন্ডকে ভ্যালু দিয়ে বুঝতে হবে একটা অর্গানাইজেশনের সবকিছুকে। তাহলে আমার মনে হয় আপনাকে এইচআর এ আসাটা সহজ হবে। বাট এর মানে এই না যে আপনাকে এইচআর এ ঢোকার আগে এগুলো শিখবেন। বাট এইচআর এ ঢোকার আগে আপনাকে কি করতে হবে, এই যে আজকে হয়তো আপনি দেখা গেছে আমাদের কাছ থেকে জানছেন, আপনি দেখা যাচ্ছে একটা ব্লগ পড়লেন, সেটা থেকে জানছেন, আপনি হয়তো একটা বই পড়লেন, সেটা থেকে জানছেন, আপনি একজন মেন্টরের সাথে কথা বললেন, তার থেকে জানছেন। এইভাবে আপনাকে জেনে জেনে আসলে শুরু করতে হবে। জি মুন্না ভাইয়া। যে এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এর মানে এই না যে আমাকে সব বিষয়ে মাস্টার হতে হবে, নট দ্যাট, বাট আমাকে বেসিক ধারণা রাখতে হবে। এখন আমি তো অ্যাকাউন্টস এর মাস্টার হতে পারবো না, আমি সেলস এর মাস্টার হতে পারবো না, হ্যাঁ, বাট আমাকে ওইটার বেসিকটা জানতে হবে, আমার সেলস এর কেমিস্ট্রিটা জানতে হবে, আমার ফাইন্যান্সের কোথায় আমি ভ্যালু অ্যাড করতে পারি, কোথায় আমি কস্ট কাটিং করতে পারি, হ্যাঁ, কোথায় আমি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বা এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনকে আমাকে দেখতে হয়। কারণ এইচআর হচ্ছে একটা, আমি সবসময় বলি যেটা স্পিকারের ভূমিকা পালন করে, হ্যাঁ, এমপ্লয়ি স্বার্থ দেখতে হয়, এমপ্লয়ার স্বার্থ দেখতে হয়। সো আমাকে সব বিষয়ে মাস্টার হতে হবে, নট দ্যাট, বাট আমাকে সব বিষয় বুঝতে হবে, জানতে হবে, এটাই আর কি। রাইট, একেবারে। ধন্যবাদ ভাইয়ারা। আহ, আশা করছি আশা করছি আমাদের প্রশ্নদাতা তার উত্তরটি পেয়ে গেছেন। আমরা এখন ভাইয়ারা আপনাদের কাছে এখন আমার একটি প্রশ্ন। আসলে এই যে আমাদের ক্যারিয়ারের মধ্যে একটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু জব সার্চিং, যে চাকরি খোঁজা, এই ব্যাপারে কি কোনো টেকনিক্স রয়েছে, বা কোন টেকনিক্স গুলো ফলো করলে আমরা জব সার্চিং এ ভালো করতে পারবো? মুন্না ভাইয়া। কাইয়ুম বলো, আমি পরে বলছি। ওকে, দ্যাটস গ্রেট, শিওর। তো যেটা হচ্ছে যে আপনি যদি চাকরিটাকে খুঁজে নিতে চান, সেটার জন্য কিছু স্টেপস আছে। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমেই হচ্ছে আপনার সিভিটা ঠিক করে নিতে হবে। সিভিটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে হচ্ছে এটা আপনি জব যতই খুঁজে নেন না কেন, সেই জায়গাতে ড্রপ করার জন্য কিছু পাবেন না। তো প্রথম কাজ হচ্ছে সিভিটা ঠিক করে নিবেন। তারপরে হচ্ছে আমি বলবো চাকরি খোঁজার জন্য আপনার বাংলাদেশি কিছু স্পেসিফিক চাকরি দেওয়ার জন্য কিছু ওয়েবসাইট আছে, লাইক হচ্ছে বিডি জবস, মাই জবস, তারপর হচ্ছে জাগো জবস, এরকম যারা আছেন। এবং এরা হচ্ছে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরেও আরো কিছু রিনাউন্ড দেখা যাচ্ছে যে এরকম ওয়েবসাইট আছে, লাইক আপনি যদি এনআরবি জবসও কিন্তু আছে, হ্যাঁ। সরি আমি ভুলে গেছি, রাইট, এখানে পান্ডুগড় nrbjobs.com। সো আপনারা পান্ডুগড় গ্রুপের একটা কনসেপ্ট। রাইট, পান্ডু গ্রুপের আমি বলবো এই মুহূর্তে সেকেন্ড পজিশনে যদি বলেন যে এনআরবি জবস এই মুহূর্তে মার্কেটে আছে। বিডি জবস কে যদি কেউ ধাক্কা দেয়, একমাত্র আমি বলবো যে এনআরবি জবস এই মুহূর্তে সিরিয়ালে আছে। একই বিল্ডিং এ কিন্তু, ধাক্কা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একই বিল্ডিং এ উপরে নিচে আছে। সো বিডি জবস এর ওরা যেন একটু মন খারাপ না করে, আজকে পান্ডুগড়ের সাথে সেটাই, আছে তো একটু এদিকে এদেরকে ইয়ে করে দিলাম, প্রমোট করে রাইট। দিলাম। সো যেটা বলছিলাম যে আপনার এই প্রত্যেকটা প্রফেশনাল ওয়েবসাইটে আপনার একটা করে অ্যাকাউন্ট ওপেন রাখতে হবে। বিকজ অফ দেখা যাচ্ছে কি প্রত্যেকটা কোম্পানি ওই জায়গাগুলোতে আপনার যে তাদের এন্ট্রি লেভেলের সার্কুলার গুলো, মোস্ট অফ দ্য সার্কুলারই ওখানে দিচ্ছে।
আবার কিছু কিছু মাল্টিন্যাশনাল আছে যারা হচ্ছে কোনো সার্কুলার ওখানে দিচ্ছে না, তারা যেটা করছে থার্ড পার্টি ম্যান পাওয়ার যারা সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে লাইক এইচআর মার্ট যারা আছে এদের মতো করে মুন্না ভাইয়ের ছাড়াও আরো থ্যাংক ইউ অনেকগুলো ফর মেনশনিং দ্য নেম, থ্যাংক ইউ। না না, রিয়েলি ইউ আর রিয়েলি ভেরি ডুইং গুড। এইচআর মার্ট অসাধারণ কাজ করছে, এটা বলতেই হবে। সো ইনফ্যাক্ট আজকে ওই মুন্না ভাই আমাদের সাথে এখানে লাইভে আছে, বাট আমি জানি যে মুন্না ভাইয়ের এইচআর মার্ট থেকে এই মুহূর্তে আরেকটা লাইভ চলছে এবং ওইখানে একটা বিগ শট জি, দেখা যাচ্ছে লাইভে আছে। সো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথেও আছেন, শেষ হওয়ার পর আপনারা চাইলে এইচআর মার্টের পেজে গিয়েও ওই লাইভটাও দেখে নিতে পারেন। ওইটাও অসাধারণ একটা লাইভ। ইনফ্যাক্ট এটা হচ্ছে যে কন্টিনিউ করা হচ্ছে এইচআর মার্টের পেজ থেকে, আপনারা ওখানেও যান। এই যে দেখেন জব সার্চের জায়গাটা কিন্তু বলে দিচ্ছি, এটাও কিন্তু কানেক্টেড। আপনি এইচআর মার্টের ওখানে গিয়ে যদি আপনি কানেক্টেড থাকেন, ওই জায়গায় যদি কন্টিনিউয়াস নক করেন, এসএমএস করেন, আপনি যারা অ্যাডমিন আছে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন, এই যে আপনি নিজেকে জানাচ্ছেন, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং। ওখানে জব জব সার্কুলারও থাকে, রাইট। এটার মধ্যে এবং জব আমাদের সার্কুলার। ফেসবুকের কিছু মানে বড় বড় জায়ান্ট গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কোম্পানি কি করে এখন টাকা খরচ করে হচ্ছে বিডিজোস বা অন্যান্য কোম্পানিগুলোর কাছে যেতে চায় না। দেখা যাচ্ছে জায়ান্ট ফ্রি ফ্রি ওখানে কি করছে, সার্কুলার দিচ্ছে। লাইক ইন্টার্নশিপের জন্য ইন্টার্নশিপের একটা পেজ আছে। আমি যদি আমার কথা বলি, আমার লাস্ট অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে লাস্ট 10 জন ইন্টার্ন নিব আমি, ইন্টার্নশিপ একটা পেজ আছে, ওখানে গিয়ে সার্কুলার দিলাম, আমি আমার কাঙ্ক্ষিত লোকজনকে পেয়ে গেছি। আমি কিন্তু কোথাও এটা সার্কুলার ওপেন করিনি। আবার ঠিক একই রকম ভাবে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট টাইপ কিছু ধরনের অনেকগুলো আছে, তাদের সাথে আপনি এখানে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন। এর বাইরে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনার অনেক সুন্দর করে একটা প্রোফাইল মেনটেন করতে হবে, অনেক ভালো করে নেটওয়ার্কিং মেনটেন করতে হবে। বিকজ অফ লিঙ্কডইনটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে হচ্ছে প্রত্যেকটা কোম্পানি, বাংলাদেশের যতগুলো এমএনসিজ আছে এবং যারা মোটামুটি একটা লেভেল মেনটেন করছে, তারা সবাই ওই জায়গাতে কি করছে, তাদের সার্কুলার গুলো দিচ্ছে। সো আপনাকে এই জিনিসগুলো ওখানে মেনটেন করতে হবে। আর তারপরে হচ্ছে মুন্ডা ভাইয়ের মতো যারা বিগ শট আছে তাদের সাথে সবসময় যোগাযোগ মেনটেন করবেন, ভাইয়ের সাথে হাই হ্যালো করবেন, ভাইয়া চাকরি লাগবে এরকম করে মেসেঞ্জারে ডিস্টার্ব করা যাবে না। বাট এনাদের সাথে হচ্ছে আপনার স্ট্রেংথ গুলো তাকে জানাতে হবে, আপনার উইকনেস গুলো থেকে কিভাবে বের করা যায় তার জন্য সাজেশন যেতে হবে। তাহলে কি হবে, আপনার সাথে আস্তে আস্তে করে এই যে বিগ শট যারা আছেন মুন্না ভাইয়ের মতো, তাদের সাথে হচ্ছে আপনার কানেকশনটা আরেকটু স্ট্রং হবে। আর আস্তে আস্তে যত বেশি স্ট্রং হবে তত বেশি মুন্না ভাইয়া দেখা যাবে দুদিন পরে আপনাকে রেফার করছে আরেক কোম্পানিতে। সো এটাই হচ্ছে আমি বলবো মানে বেসিক টার্মস যে আপনার চাকরিটা খুঁজে নেওয়ার জন্য। আমি আসলে খুব বেসিক কথা বলেছি, এবার অ্যাডভান্স লেভেলে বলার জন্য হচ্ছে মুন্না ভাইয়াকে আমি রিকোয়েস্ট করবো। না না, মোটামুটি ভালোই কভার করেছো। তো দুই একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কিছু জব ফেয়ার হয়, রাইট, ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়। ওই সমস্ত জব ফেয়ার গুলোতে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট গুলোতে নিয়মিত সিভি ড্রপ করতে হবে, ওখানে গিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। কারণ কি, একটা জব ফেয়ারে প্রায় 40-50টা কোম্পানি থাকে, ওখানে কিন্তু রাইট, 40-50টা কোম্পানির প্রতিটা কোম্পানির যদি 2জন করে এইচআর আসে, তাহলেও 100 জন এইচআর আছে ওখানে। 100 জন তো হয়ে যায়। ওনারাই কিন্তু রিক্রুটমেন্টের সাথে জড়িত থাকে। ওনাদের কাছ থেকে কার্ড কালেকশন করা যেতে পারে, ওনাদের সাথে কার্ড কালেকশন করে এনে বাসায় ফেলে দিলে হবে না, এই কার্ড কালেকশন করে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, পরিচিত হতে হবে। হ্যাঁ, তাহলেও আমার কিন্তু একটা স্কোপ থাকে। আরেকটা যেটা রাইট, হয় যে এই সোশ্যাল মিডিয়াও কিন্তু এখন জব সার্চের একটা বিশাল মিডিয়া, যেটা কাইয়ুম বলছিল, লিঙ্কডইন, ফেসবুক, বিভিন্ন গ্রুপেও কিন্তু বড় বড় সার্কুলার থাকে। হ্যাঁ, এবং আমি যেটা পরামর্শ দিব, যে লিঙ্ক, যেটা কাইয়ুম বলছিল যে লিঙ্কডইনে বা ফেসবুকে নক করে আমার চাকরি লাগবে চাকরি লাগবে এরকম করলে কিন্তু ইয়ারা, আপনার সিনিয়ররা বিরক্ত হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে আপনি একটা সিভি পাঠাতে পারেন, আর তার সাথে আগে কথা বলার আগে পারমিশন নিয়ে নিবেন মেসেজে। হ্যাঁ, এবং ডে ওয়ানে আপনি চাকরির কথা বলবেন না, আপনি দু একদিন আপনার তার সাথে রিলেশন বিল্ড আপ করে চাকরি সরাসরি চাবেন না, বলবেন যে আমি এই এই আমার স্কিল আছে, আমি এইটা পড়াশোনা করেছি, আপনার কাছে যদি এরকম স্কোপ থাকে আমাকে যদি ইন্টারভিউর জন্য সুযোগ করে দিতেন তাহলে আমার ভালো হতো। এভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। আপনি রাইট। এই যদি বলেন অ্যাপ্রোচে যে একটা আমার মজার চাকরি, জিনিস শেয়ার করি মুন্না ভাই, আমি গত পরশুদিন দেখলাম। সেটা হচ্ছে যে আমি নাম বলছি না কারণ সেটা হয়েছে, উনি তার মেসেঞ্জারে এটা দিয়েছিলেন। হ্যাঁ, মুন্না ভাইকে লাইভে রাখেন, সমস্যা নেই। জাস্ট আমি এটা শেয়ার করে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা দেখলাম হচ্ছে কি, উনি মেসেঞ্জারের একটা স্ক্রিনশট দিয়েছেন, ভদ্রলোকের নামটাকে উজ্জ্বল রেখেছেন। আচ্ছা একটা আচ্ছা, ফ্রেশার্স যাকে নক করেছেন, উনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরাও তাকে সিনিয়র হিসেবে, আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ বিশাল বড় একটা বিগ শট। রাইট, ওনাকে আমরা রেসপেক্ট করি মানে সেই লেভেলে, একটা কথা বলার আগে 3বার চিন্তা করি যে আমি মেসেঞ্জারে এই কথাটা বলবো কিনা। তাকে একজন ফ্রেশার লিখেছে, কে আপনি, পরিচয় দেন। তার ওরে ফার্স্ট বাবা, ফার্স্ট কথাটা হচ্ছে কে আপনি, পরিচয় দেন।
সো এই লেভেলের যদি যোগাযোগটা এভাবে শুরু করেন, এটা আসলে আমি বলবো খুবই মানে বাজে একটা শুরু করা। এবং যেটা হয়েছে, উনি এরপরে তাকে ব্লক করে দিয়েছে, এবং জাস্ট উনি দেখলো যে এই যদি হয় কমিউনিকেশনের ব্যাপারটা যে প্রেশারের কাছ থেকে, তাহলে আমরা কিভাবে হেল্প করবো। ওনার জাস্ট কথাটা অনেকটা এরকমই ছিল। তো সেম কথাটা আমি সবাইকেই বলবো মুন্না ভাইয়ের সাথে একত্রতা রেখে, যে আপনি যখন কারোর সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, মনে রাখবেন কখন যোগাযোগ করছেন সময়টা, মনে রাখবেন কি বলে যোগাযোগ করছেন সেটা, মনে রাখবেন কোন ভাষায় যোগাযোগ করছেন সেটা। ইংরেজিতে লিখলে ভুল ইংরেজিতে লিখবেন না, প্রয়োজনে বাংলায় লিখুন, ইটস ওকে। সো ফলো করার সময় আপনি ম্যানারটা ও কি বলে সম্বোধন করছেন সেটাও মনে রাখবেন। অনেকে শুরু করে, ইনফ্যাক্ট আমি যদি বলি আমার বেলায় হচ্ছে, আমি চিনি না জানি না, আমাকে ব্রো বলে শুরু করে দিয়েছে, যে হাই হাউ আর ইউ ব্রো। সো ব্রো হতে পারে, ইটস এ ভেরি ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, সব জায়গায় এটা বলা যাবে না। আগে আমার সাথে ব্রোশিপ রিলেশনে আসুন, তারপরে হচ্ছে সেটা না, বলুন। প্রথমে স্যার হিসেবে অ্যাড্রেস করাই ভালো, কারণ কে কোনটা পছন্দ করে আমি জানি না। কেউ হয়তো জানি ভাই না, ট্রু পছন্দ করে, কেউ স্যার পছন্দ করে। যে ট্রু। ভাই পছন্দ করে সে নিজে থেকেই বলবে যে ঠিক আছে আমাকে ভাই হিসেবে অ্যাড্রেস করেন। ইনফ্যাক্ট আমি যদি হ্যাঁ, এই জায়গায় মুন্না ভাইয়াকে নিয়ে আসতে চাই, মুন্না ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয়, যখন ফার্স্ট পরিচয় না অ্যাপ্রোচ আমি করি নাই, মুন্না ভাই আমাকে অ্যাপ্রোচ করেছিল আপনি করে। আর সেই মুন্না ভাই আমাকে এখন তুই করে কথা বলে। সো এটা হচ্ছে আমার জন্য অ্যাচিভমেন্ট, যে রিলেশনশিপ। আমাকে, এটা আমাকে মুন্না ভাই তুই লেভেলটাতে যাওয়ার সুযোগটা দিয়েছে। সো দিস ইজ ইট। আপনি দেখবেন একসময় ওই লেভেলও চলে যেতে পারবেন, বাট সেটার জন্য অপেক্ষা করতে হবে। রাইট। আর যেটা নেটওয়ার্কিং এর কথা বলছিল কাইয়ুম, নেটওয়ার্কিংটা অনেক জরুরি। কারণ হয় কি, আমাদের কাছে যখন আমাদের যখন রিক্রুটমেন্ট করি আমরা, শুধু আমরা কিন্তু আমাদের জন্যই করি না, আমাদের যে নেটওয়ার্ক আছে, পরিচিত লোকজনও কিন্তু আমাদের কাছে লোক ক্যান্ডিডেট চায়, যে আপনার পরিচিত কোনো ক্যান্ডিডেট আছে কিনা। তো তখন রাইট। আমাদের কাছে যদি এরকম পরিচিত কেউ থাকে, সিভি দিয়ে রাখে, তখন আমরা ফরওয়ার্ড করি। এবং আমার একটা খুব রিয়েল এক্সাম্পল আমি দেই। আমার দুই তিন মাস আগে আমার ড্যানকে অনেক সেলস এর লোক দরকার ছিল, তখন কিন্তু আমি কাইয়ুমকে নক করেছিলাম যে তার কাছে কোনো সেলস এর লোক আছে কিনা, এবং সে আমাকে অনেকগুলো সিভি ফরওয়ার্ড করেছিল। তো এভাবে আমাদের যখন পরিচিত কেউ থাকে, আমরা কিন্তু তার কাছে লোক চাই। তো আপনার যদি একটা নেটওয়ার্ক থাকে, শুধু যে আমার কোম্পানিতেই নিব তা না, আমি যখন আমার কাছে অন্য কেউ যখন লোক চাই, তখন কিন্তু আমরা এটা ফরওয়ার্ড করি। তো আমি যদি একটু সাম আপ করি কথাগুলোকে, ফার্স্ট অফ অল হচ্ছে জব সাইট গুলো ভিজিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে ক্যাম্পাস রিক্রুটমেন্ট বা জব ফেয়ারে যেতে হবে। তৃতীয়ত হচ্ছে তাকে যে সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্ক গুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াতে বা লিঙ্কডইনে এবং ফেসবুকে যে পোস্ট গুলো থাকে, যে সার্কুলার গুলো থাকে, সেগুলো মেনটেন করতে হবে। এবং ফোর্থ হচ্ছে তাকে নেটওয়ার্ক বিল্ড করতে হবে। এভাবে তারা জবটা সার্চ করতে পারবে। রাইট। আমি নেটওয়ার্ক মনে হয় বিল্ড করতে ক্লিয়ার গেলে করতে পেরেছি। অবশ্যই আমি বলবো মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। মুন্না ভাইকে সবচেয়ে বেশি জ্বালাবেন এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি হাই হ্যালো করে নক করবেন। সুন্দর আমি সুন্দর মেসেজ কথাবার্তা লিখে। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। ভাইয়ারা, আমরাও আশা করি দর্শকরা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন। ভাই, এর মাঝে কিন্তু আমাদের একটি প্রশ্ন চলে এসেছে। অনিন্দ হায়দার ভাই তিনি প্রশ্ন করেছেন, ভাইয়া এইচআর রিলেটেড জব খুঁজতে গেলে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, আর বর্তমানে বাংলাদেশে এইচআর রিলেটেড জবের ক্ষেত্র কতখানি বিস্তৃত? কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি মিন্স, যাদের ওপেনিং থাকবে সেখানে তো তাকে অ্যাপ্লাই করতে হবে। যাদের এইচআর এর লোক লাগবে তারা সার্কুলার দিবে, সেখানে তাকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও তারা কিন্তু যেটা আমি বললাম, নেটওয়ার্কের কাছে সিভি দিয়ে রাখতে পারে, অথবা বিভিন্ন কোম্পানিতে কিন্তু সিভি বক্স থাকে। আমি আমার কোম্পানি তো রাখি, আপনার ফ্রন্ট ডেস্কে সিভি বক্স থাকে, সেখানে গিয়েও আপনি সিভি দিয়ে আসতে পারেন। এবং আপনার যদি আপনার বিভিন্ন যে সার্কুলার থাকে বা জব সাইট গুলো থাকে, সেখানে মেইল করে আপনি রাখতে পারেন। যদি সে এইচআর চায় নাই, তারপরেও আপনি এইচআর একটা সিভি দিয়ে রাখতে পারেন যে আমি এইচআর ফিল্ডে আমি কাজ করতে ইন্টারেস্টেড, সেখানে যদি আপনার কখনো লাগে আমাকে কল করতে পারেন। ইভেন আপনার যদি হেড হান্টারদের সাথে পরিচিত থাকে, হেড হান্টারদেরকেও আপনি নক করতে পারেন, তাদের অ্যাড্রেসেও সিভি পাঠাতে পারেন। আর সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল, আমি মনে করি কাইয়ুম আনসার করুক সেকেন্ড কোশ্চেনটা। আচ্ছা, বাংলাদেশে এইচআর রিলেটেড এর হবার ক্ষেত্রে কতখানি প্রসপেক্টটা আর কি, আচ্ছা। মানে প্রসপেক্ট জবের জানতে ক্ষেত্র। আচ্ছা, ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করতে যাই, প্রত্যেকটা অর্গানাইজেশনে এই মুহূর্তে এইচআর হচ্ছে মাস্ট। বিকজ অফ, দেখুন এইচআর যদি না থাকে অর্গানাইজেশন লোক আসবে কোত্থেকে, মানে ভেরি বেসিক কোয়েশ্চেন। কারণ এইচআর যেহেতু খুব সহজ করে আমরা একটা কথা যেহেতু আমরা বলছিলাম বুঝি, যে লোক নিয়োগের কাজ বলুন আর স্যালারি দেওয়ার কাজই বলুন, সেটা যেহেতু এইচআর করছে, অন্যান্য যেগুলো আছে, আমরা ট্যালেন্ট ম্যানেজমেন্ট যদি বলি, আমরা পিপল ডেভেলপমেন্ট যদি বলি, আমরা লোকদেরকে যদি একটা আমরা লোক নিয়োগ করি কি নিয়ে, একটা তার অ্যাটিটিউড দেখে হচ্ছে নিয়োগ করি।
তারপরে হচ্ছে তাকে ডেভেলপ করার কাজটা পুরোটাই কিন্তু হচ্ছে এইচআর এর কাছে, তাকে ডেভেলপ করে দিচ্ছে হচ্ছে একজন একটা এইচআর। দেখা যাচ্ছে জিরো থেকে যদি একটা বেবি বলেন, তাকে মুখে তুলে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে এন্ড দেন তাকে হাঁটা থেকে শুরু করে তাকে আস্তে আস্তে সাইক্লিং শেখানো থেকে শুরু করে ফাইনালি তাকে ফ্লাই করা, এরোপ্লেন নিয়ে আপনি ফ্লাই করবেন, এই পুরো মানে পুরো জার্নিটাতে আপনি যদি থাকেন তাহলে এই পুরো জার্নিতে হচ্ছে কিন্তু এইচআর আপনাকে কি করছে, নিচে সাপোর্ট দিয়ে রাখছে। হ্যাঁ, আপনি আপনার স্কিলটাকে নিয়ে হয়তো কাজটা করছেন। সো যেহেতু এইচআর এই পুরো কাজটা করছে, তার মানে প্রত্যেকটা অর্গানাইজেশন এইচআর লাগছে। বাট দ্য থিং ইজ, সেলস এর মতো এইচআর হচ্ছে এত বিশাল বড় ডিপার্টমেন্ট না। সেলস একটা কোম্পানিতে দেখা যাচ্ছে 50 to 60 বা 70% লোকই হচ্ছে সেলস এর, আদার দেন বাকিগুলো হচ্ছে আমরা সাপোর্টিং রোলে থাকা। তো যেহেতু এইচআর অনেক বড় জায়গা না, সো যেহেতু প্রত্যেকটা কোম্পানি নির্ভর করে হয়ে গেছে এখন অটোমেশনে, এইচআর ডিপার্টমেন্ট গুলো এখন ছোট। আমি গত কিছুদিন আগে সাব্বির স্যারের একটা শো দেখছিলাম। সাব্বির স্যার হচ্ছে সিটি গ্রুপ এইচআর ডিরেক্টর, এবং এই মুহূর্তে বাংলাদেশে এইচআর গুরুদের মধ্যে উনি একজন অন্যতম। তো উনি যেটা বলছিলেন, সিটি গ্রুপের মতো একটা বিশাল বড় অর্গানাইজেশন, এটা অলমোস্ট 20-25 হাজার মানে এমপ্লয়ি সেই জায়গাতে কাজ করে, তাদের এইচআর হচ্ছে মাত্র 5 জন। আমি ফিগারটা কেন জানাচ্ছি তার কারণটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি আমার কোম্পানির কথাও বলি, আমার কোম্পানিটা হচ্ছে মোটামুটি হয়তো সিটি গ্রুপের মতো এত বিশাল বড় না হলেও আমার কোম্পানিতে আমরা কাজ করি হচ্ছে 6 জন এইচআর। সো এইচআর ডিপার্টমেন্টটা আসলে খুব বড় না। আমার বিশ্বাস মুন্না ভাইয়ের ওখানেও হয়তো যে খুব 10-15 জনের মতো না, বিশাল বড় টিম হবে, এরকম এইচআর টিম না। কোনো কোম্পানিতে আসলে খুব বড় এইচআর টিম হয় না। তো যেহেতু এইচআর অনেক বড় টিম না, তার মানে এটা বুঝতে হবে যে নির্দিষ্ট একটা জায়গাতে নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে অল্প কিছু মানুষ নিয়ে অনেক বড় আকারে কাজটা চলে। তার মানে আপনাকে অনেক ভালো মাল্টিটাস্কার হতে হবে, আপনাকে অনেক ভালো নলেজ থাকতে হবে বিজনেস সম্পর্কে, এবং এট এ টাইম প্রচুর ডিসিশন মেকিং এ আপনাকে হেল্প করতে হবে, জানতে হবে। তার মানে আপনার এই যে বিস্তৃতিটাও অনেক বেশি আছে, আবার ক্ষেত্রটাও কম আছে, আবার নেওয়ার জন্য আপনাকে প্রস্তুতির জায়গাটাও অনেক বেশি আছে। মানে আমি একসাথে তিনটা জিনিসকে কানেক্ট করে দিতে চাই। কম্পিটিশনটা অনেক বেশি এখানে। রাইট। যেহেতু আমার পজিশন কম, সেহেতু আমার কম্পিটিশনটা বেশি। তো আবার মজার ব্যাপার কম্পিটিটিভ। হচ্ছে কি, মুন্না ভাইয়ের মতো বেশি স্মার্ট লোকরা না এসে এই মার্কেটটা দখল করে রেখেছে। আপনারা দেখেন এই যে কালো ফেসের একটা মানুষ, আমরা কোন রকম এসে জায়গা দখল করেছি। না না, মুন্না ভাই এগুলা কিন্তু মানে তারা লাইভে এসে এইভাবে আমাকে অপমান করার কোনো মানে হয় না। না না ভাইয়া, এটা অপমান না, আপনার হ্যান্ডসাম রিয়েলি। আমি যদি এক নাম বলবো না, আপনি বসুন্ধরাতে একবার ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, আমার মনে আছে। বসুন্ধরার যে এইচআর আপনাকে Right. নিয়ে গিয়েছিল, সে আমাকে বলেছিল এটাই, যে মুন্না ভাইয়ের মতো স্মার্ট এইচআর না আমি এর আগে কখনো দেখি নাই, এত বেশি এত থ্যাংক হচ্ছে। ইউ। ইনফ্যাক্ট ভাইয়ের মানে শুটাও এতটা বেশি সুন্দর করে কালার করা ছিল, মানে সে আমাকে বলছিল। আমি বললাম যে ইয়েস, বুঝতে হবে, আমার আমার দেশের ভাই। সেটাই। তো এইচআর এর আসলে যেটা বলছিল যে তাকে সমস্ত কিছু সম্পর্কে যে একটা নখদর্পণে থাকতে হয়। হ্যাঁ, রাইট, আমি শুধু যে লোক নিয়োগ করা, লোক বাছাই করা আর লোক বাদ দেওয়া, ইটস নট এইচআর। যেহেতু রাইট, এইচআর কে আমি এক কথায় যদি বলি, এইচআর এর কাজটা একটা এমপ্লয়ির ক্যাপাবিলিটি বিল্ডিং এর মাধ্যমে সেই কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ করা, দ্যাট ইজ এইচআর। তো রাইট। প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে গেলেই তাকে নার্চার করা, তাকে ট্রেন্ড আপ করা, তার তার ফ্যাসিলিটিটা এনশিওর করা, তার কমফোর্টটা এনশিওর করা, হ্যাঁ, তার ওয়ার্ক এনভায়রনমেন্টটা এনশিওর করা, তাকে তার ওয়েলফেয়ারটা এনশিওর করা, তাকে এনগেজ করা, হ্যাঁ, তাকে আহ, এই মোটিভেট করা, সবকিছু যখন প্লাসে মাইনাসে মিলে যাবে, তখনই সে একটা কোম্পানির প্রোডাকশন অটোমেটিক্যালি বাড়বে এবং প্রফিটেবিলিটি বাড়বে। তো অনেকেই প্রফিটেবিলিটি, এইচআর কে মনে করে যে এটা শুধু মানে এক্সপেন্স হয়, এক্সপেন্সের খাত। আসলে এটা কস্ট ইনভেস্টমেন্ট। সেন্টার, আমি রাইট। সবসময় মানে বলি অনেকেই মনে করে যে কস্ট এটা সেন্টার, হচ্ছে বাট নট লাইক ইনভেস্টমেন্ট। দ্যাট। রাইট, লং লাইন এটা ইনভেস্টমেন্ট, এবং এখান থেকে রাইট। আপনার প্রফিটেবিলিটি জেনারেট হয়। একটা জেনারেট হবে। আমি যদি বলি, আপনি একটা এমপ্লয়ি যখন অফিসে আসে, আমি যদি তাকে ঠিক মতো একটা স্পেস দিতে না পারি, তার যদি আমি তার কম্পিউটার বা তার যে নেসেসিটি গুলো ইকুইপমেন্ট লাগে আমি সেটা দিতে না পারি, আমি যদি তাকে ভালো একটা এনভায়রনমেন্ট দিতে না পারি, আমি যদি তার কমফোর্ট এনশিওর করতে না পারি, আমি যদি তার ফ্যাসিলিটিটা এনশিওর করতে না পারি, আমি টাইমলি স্যালারি দিতে না পারি, তাহলে কিন্তু তার অটোমেটিক্যালি সে ডিমোটিভেটেড হয়ে যাবে। তার কাজের সেই আউটপুটটা কিন্তু আমরা পাবো না। তো এই পুরো জার্নিটা কিন্তু এইচআর কে করতে হয়। তারপরেও দিন শেষে এইচআর কে থ্যাঙ্কসলেস জবই আমরা বলে থাকি, আমরা কিন্তু থ্যাঙ্কস পাই না। দিন শেষে এইচআর একটা থ্যাঙ্কসলেস ইয়া জবই থেকে অলমোস্ট যায়। থ্যাঙ্কলেস একটা জব বলা হয় আর কি। বাট আমি বলবো যে থ্যাঙ্কসলেস জব হলো মনে হয় একটা মজার ব্যাপার হচ্ছে কি, যখন মানুষগুলোকে না, যখন নিজের হাতে একটা রিক্রুট করা লোক দেখা যাচ্ছে একজন ফ্রেশার, যে আস্তে আস্তে করে চোখের সামনে দেখতে পাচ্ছে সে ম্যানেজার হয়ে যাচ্ছে, সে হচ্ছে জিএম হয়ে যাচ্ছে, এন্ড দেন ডিপার্টমেন্টাল হেড হয়ে যাচ্ছে, এই যেটা ফিল, আমি বলবো ওইটাই হচ্ছে, থ্যাঙ্কস দেওয়া দরকার নেই, ওই ওই দেখাটাও না অনেক রাইট। বড় একটা পাওয়া নিজের জন্য। আর যে সম্মান ভালোবাসা মানুষ দেয় না, আমি যদি আমার বেলায় বলি, আমার কিছু এক্স এমপ্লয়ি আগের কোম্পানি গুলোর ইনফ্যাক্ট এখনো যেভাবে যোগাযোগ রাখে, এর চেয়ে বেশি আর কি লাগে বলেন। ইনফ্যাক্ট আমি জানি আপনার সেটাই। যে পরিমাণ শুভাকাঙ্ক্ষী ভাইয়া,
মানে পুরো বাংলাদেশ জুড়ে আপনার শুভাকাঙ্ক্ষী। এটার চেয়ে বেশি আর কি লাগে? এইচআরে জব করাটা আমি বলবো এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মানুষের বড় দোয়াটা পাওয়া। অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইট, রাইট। যে সো আমরা একটা মনে হয় সুন্দর নেক্সট প্রশ্ন টপিকে যেতে ঝুলে পারি। আছে। জি, একটা সুন্দর জি প্রশ্ন কিন্তু ভাইয়ারা, ঝুলে আছে ভাইয়া। হ্যাঁ শিওর, কি জি প্রশ্ন? ভাইয়ারা, আমাদের কিন্তু আরো প্রশ্ন আছে, আমরা এর পরের প্রশ্নটিতে যাব। যার আগে আমি দর্শকদেরকে আবার একটু বলে দিতে চাচ্ছি, দর্শক মন্ডলী, আমাদের এখন আজকের সেশনের এই পর্যায়ে কিন্তু জব সার্চিং টেকটিক্স নিয়ে কথা হচ্ছে। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবেন। ভাইয়েরা, আমাদের পরের প্রশ্ন যেটা, সেটা করেছেন সাদমান অলিভ। তিনি লিখেছেন, এইচআর রিলেটেড জবের ক্ষেত্রে এক্সট্রা কি কি স্কিল প্রয়োজন, আর এই ক্ষেত্রে জবের জন্য সিজিপিএ এবং স্কিল উভয় কি সমানুপাতিক হারে প্রয়োজন? আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগে আসি, তারপর আমি প্রথমটা আনসার করছি। সিজিপিএ নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে। আমি তখন ডোরিন পাওয়ারে ছিলাম, আমি তো অনেকগুলো লাইভে বলেছি, টিভিতে রেডিওতে বলেছি। ডোরিন পাওয়ারে হেড অফ এইচআর হিসেবে ছিলাম। তো একদিন আমি ইন্টারভিউ করছি, তো প্রায় 15-20 জন আমরা কল করেছি, একজনকে আমার পছন্দ হয়নি। তো নেক্সট দিন আবার কল করলাম, যাই হোক। তো যেটা ইন্টারেস্টিং ঘটনা, যে সেকেন্ড দিন আমরা যাকে সিলেক্ট করলাম, অনেকেই আসছে সিজিপি অনেক বেশি, তাদের 3.4, 3.9, 3.8 এরকম অনেক সিজিপি নিয়ে আসছে। কিন্তু আমরা ইন্টারভিউ বোর্ডে যেই জিনিসটা চাই তাদের কাছে, সেগুলো আমরা পাইনি। হ্যাঁ, কিন্তু যাকে আমরা সিলেক্ট করলাম সে কিন্তু ইন্টারভিউ বোর্ডে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারেও নাই। সে 60 থেকে 70% উত্তর পেরেছে, বাকিরা কিন্তু 100% উত্তর দিতে পেরেছে, বাট তাদেরকে আমরা নিতে পারিনি। যে ছেলেটা 60 বা 70% উত্তর দিয়েছে আমরা তাকেই নিয়েছি। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যে জিনিসগুলো খুঁজছিলাম কর্পোরেটে, আমরা যেটা খুঁজি তার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা, তার মধ্যে যে কমিউনিকেশন স্কিলটা, তার যে টিম ওয়ার্ক করার যে ক্যাপাবিলিটিটা, তার যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড, হ্যাঁ, তার যে সিচুয়েশন হ্যান্ডেল করা, তাকে যে আমরা পাজল করে দিচ্ছি সেখান থেকে সে ব্যাক করছে, এই যে স্কিল গুলা, তার বডি ল্যাঙ্গুয়েজ, যদিও আধা ঘন্টায় তো একটা মানুষকে জাজ করা যায় না পুরোপুরি, কিন্তু তার যে এই স্কিল গুলা যেটা কর্পোরেটে আমাদের বেশি দরকার, সেই জিনিসগুলো আমি তার মধ্যে পেয়েছিলাম, আমরা তাকেই সিলেক্ট করেছি। কারণ কি জানেন, আপনার যদি সিজিপি দরকার নেই সেটা আমি বলছি না, সিজিপি অবশ্যই একটা ফ্যাক্টর, বাট এই যে আমি যদি বললাম যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যখন একটা স্টুডেন্ট করে, তখনই তার মধ্যে এই স্কিল গুলা চলে আসে। কারণ কি, তার যদি নলেজ যদি কমও থাকে, সে যদি সব বিষয়ে আনসার নাও পারে, আমি কিন্তু 3 মাসে তাকে ট্রেনিং দিয়ে তার নলেজ গ্যাপটা আমি ফিল করতে পারবো। বাট এই যে স্কিল গুলো, এগুলো কিন্তু 3 মাসে সম্ভব না, ইটস এ লং টার্ম প্রসেস। আপনি একদিনে কমিউনিকেশনে ভালো হবেন না, আপনি একদিন ট্রেনিং এ আপনার মধ্যে টিম ওয়ার্কটা আসবে না, একদিনেই আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা আসবে না। হ্যাঁ, এটা একটা লং টার্ম প্রসেস। তো এইটা যারা চর্চা করে স্টুডেন্ট লাইফ থেকে, তাদের মধ্যে এই স্কিল গুলো খুব গ্রো করে। এই জন্য আমি বলি যে পড়াশোনার পাশাপাশি অবশ্যই অবশ্যই কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। আর এইচআর রিলেটেড জবের জন্য তো অন্যান্য জবের জন্য যে স্কিল গুলো লাগে সেগুলো তো লাগবেই, মানে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল লাগবেই, কম্পিউটার স্কিল লাগবেই, প্রেজেন্টেশন স্কিল লাগবেই। এক্সট্রা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানুষকে বোঝা, মানুষের সাথে মিশতে পারা, মানুষকে কমিউনিকেট করা, মানুষকে কনভিন্স করা, এই যে কোয়ালিটি গুলো। হ্যাঁ, অনেকেই আছে খুব আপনার রিজার্ভ থাকে, মানুষের সাথে মিশতে পছন্দ করে না। তাদের আসলে, তাদের জন্য আমি বলবো এইচআর জবটা না। এইচআর জবটা তাদের জন্যই যারা মানুষের সাথে মিশতে পছন্দ করে, মানুষকে মোটিভেট করতে পছন্দ করে, মানুষকে এনকারেজ করতে পছন্দ করে। এই কোয়ালিটি গুলো, মানবিক দিকগুলো লাগবে। কাইম যদি কিছু অ্যাড করতে চায়। না ভাই, একেবারে পারফেক্ট। আপনি যেটা বলেছেন আমার মনে হয় আমরা প্রায় 42 মিনিটে প্রচুর কথা বলে ফেলেছি। তাহলে আমরা নেক্সটে যেতে পারি। জি শিওর। জি ভাইয়া, আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি নেওয়ার পরেই আমরা পরের টপিকে চলে যাব। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আহমেদ আবু তালহা ইফরাত। তিনি লিখেছেন, বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম করাচ্ছে, এটি মূলত কাদের জন্য? কাইয়ুম। ওকে, সো যেটা হচ্ছে যে ডিপ্লোমা ইন এইচআরএম যদি হয়, এটা আমি বলবো কাইন্ড অফ প্রফেশনাল ডিগ্রি। যে আপনি যখন এইচআর এ চলে আসবেন, আপনি হয়তো এক্সিকিউটিভ এইচআর হিসেবে কাজ করছেন, কাজ করার মাঝে হঠাৎ আপনার মনে হলো, ওই যে বলছিলেন না একটু আগে, নৃবিজ্ঞান থেকে পড়াশোনা করেছি, আমি এইচআর এ জব করতে চাই। আমি দেখা গেছে যে আমার মতো ফিজিক্সে পড়াশোনা করেছে, জব করতে চাই এইচআর এ। এটা হচ্ছে তাদের জন্য। এবং যারা হচ্ছে যে
দেখা যাচ্ছে যে মানে প্রবেশ করে ফেলেছেন হচ্ছে চাকরি জীবনে, এবং প্রবেশ করার পর আপনার কাছে মনে হলো যে আমার একটু যদি আরেকটু নলেজটাকে গেদার করতে চাই, আর নতুন কিছু শিখতে চাই, বা থিওরিটিক্যাল জায়গাতে আমার কিছু গ্যাপ রয়ে গেছে, আমি সেই জায়গাটা আরেকটু এনরিচ করতে চাই, তাহলে হচ্ছে এই যে 1 বছরের যে ডিপ্লোমা কোর্সগুলি বা 6 মাসের যে ডিপ্লোমা কোর্সগুলি আছে, বিশেষ করে বিআইএম থেকে যে কোর্সটা করানো হয় এই 1 বছর ব্যাপী, ওখানে যথেষ্ট ভালো কিছু শিখায়। আমি যদি আমি বলবো, আবব ভাইয়া বোধহয় আমার সাথে একমত হবে, কারণ ওরা রাইট। অনেক কিছু নিয়ে ওই জায়গাতে শিখাচ্ছে, দেখাচ্ছে স্ট্র্যাটেজিক শিখাচ্ছে, ওখানে হচ্ছে কম্পিউটার স্কিল নিয়ে কাজ করছে, তারপরে হচ্ছে ওখানে আপনাকে লেবার লটা খুব ভালো শেখায়, লেবার লটা খুবই রাইট, ভালো শেখায় তারা। এবং ইনফ্যাক্ট লেভেল লো নিয়ে যে যিনি লেভেল লোটা শিখান তিনি সত্যিই খুবই ভালো শিখান। সো দ্য থিং ইজ, আপনি কি হয় যে আপনার যদি ফিল করেন যে আমি এমবিএ করেছি, দ্যাটস ফ্যান্টাস্টিক, কিন্তু জবে ঢোকার পরে মনে হলো আমি থিওরি অনেকখানি ভুলে গেছি, তাহলে ঠিক আছে আপনি করতে পারেন। অথবা আপনার কাছে যদি মনে হয় যে আমি ডিফারেন্ট একটা সাবজেক্ট থেকে এসেছি বাট আমি এইচআর এ জব করতে চাই, তাহলে হচ্ছে প্রফেশনাল ডিগ্রিটা হচ্ছে আপনার জন্য। আচ্ছা, আমি দুই একটা জিনিস একটু জি জি প্লিজ। খুব শর্টলি বলতে চাই এই ইস্যুতে না, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কথা বলছি, এই যে আমরা যেহেতু ইন্টারভিউতে বললাম ক্যারিয়ারের যে সিভি গুলো, সিভিতে কিছু ভুল করে থাকে, হ্যাঁ, সিভিতে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি পেয়ে থাকি, আমি সেইগুলো একটু উল্লেখ করতে চাই যে এগুলো রিপিট না হয়। আমার সাথে মনে হয় কাইয়ুম একমত হবে, কাইয়ুমের নিশ্চয়ই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। প্রথমত আমি দেখেছি সিভিতে অনেকেই অজুহাত, অনেকে আমাদের অভিযোগ করে যে আমরা সিভি পাঠাই আমাদেরকে কল করে না, এত জায়গায় সিভি পাঠাই কেন কল করে না? হ্যাঁ, সিভিটা পারফেক্টলি হতে হবে, রাইট? তো আমি এরকম কিছু সিভি পেয়েছি যে সিভিতে ছবি দিয়ে দেওয়া আছে, সেলফি সেলফি তুলে একটা ছবি দিয়ে দিয়েছে, অথবা বিয়ে বাড়িতে গিয়েছে অনেক গয়নাগাটি পরা, একটা ছবি দিয়ে দিয়েছে। বাট তখন ফার্স্টেই তো এই সিভিটা বাদ পড়ে যাবে। অথবা কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, পিছনে কাঁঠাল ঝুলছে, হ্যাঁ, এরকম ছবিও আমি পেয়েছি। তো এই মানে ধরনের প্রফেশনাল লুক ছাড়া আনপ্রফেশনাল, ছবিগুলি, রাইট। রাইট, একটা প্রফেশনাল লুক দিয়ে একটা ছবি দিতে হবে, হ্যাঁ। তারপরে যদি আমি ইমেল অ্যাড্রেসের কথা বলি, এরকম অনেক ইমেল অ্যাড্রেস পেয়েছি আমি, ঝরাপাতা@gmail.com, হ্যাঁ, নীলপরি@yahoo.com। সো আপনারা যখন প্রফেশনে ঢুকে যাবেন তখন কিন্তু এই ধরনের কাজ, এই ধরনের ইমেল অ্যাড্রেস গুলো রাখা যাবে না। আপনার যদি প্রফেশনাল ইমেল নাও থাকে, আপনি জবের জন্য আজকেই একটা প্রফেশনাল ইমেল খুলে ফেলবেন, ঠিক আছে? তারপরে যদি বলি আমি ক্যারিয়ার অবজেক্টিভের কথা, আমি যখন ডোরিন পাহাড়ে ছিলাম আমি একটা সিভি পেয়েছি যে তার ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে সে মার্চেন্ডাইজার হবে। শুনে তো আমি হাসতে হাসতে শেষ, ওই সিভি তো প্রথমেই বাদ। তো সে হয়তো এটা কোন আরএমজির জন্য একটা সিভি করেছিল, সেটা পাওয়ার সেক্টরে দিয়ে দিয়েছে। তো সিভিটা স্ট্যাটিক হবে না, সিভিটা কখনোই স্ট্যাটিক হবে না। আমি যখন যে কোম্পানিতে যে সেক্টরে অ্যাপ্লাই করব সেই কোম্পানির সাথে অ্যাডজাস্ট করে আমার ক্যারিয়ার অবজেক্টিভটা সাজাতে হবে, এবং যে জব রেসপন্সিবিলিটি থাকবে সেই জব রেসপন্সিবিলিটির সাথে ম্যাচ করে আমার স্কিল গুলো সেট করতে হবে, যাতে করে সিভি স্ক্রিনের সময় ওটা আমি দেখতে পাই। কারণ কি, একটা সিভি যখন আমরা স্ক্রিন করি তখন আমরা হাইয়েস্ট 30 সেকেন্ড সময় পাই। তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করতে হবে সিভি দিয়ে। সো সিভিতে যদি সেরকম ইনফরমেশন গুলো না থাকে তাহলে কিন্তু সেটা আমি প্রথমেই বাদ দিয়ে দিব। আর যে জিনিসটা আমি বলতে চাই, আপনার এডুকেশন বলেন, আপনার কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন, আপনার এক্সপেরিয়েন্স বলেন, সমস্ত ইনফরমেশন গুলো আপনার স্মার্ট পদ্ধতিতে দিতে হবে এবং লিফো পদ্ধতিতে হবে। লাস্ট ইন ফার্স্ট আউট, পেছন থেকে দিতে হবে। আপনি যদি মাস্টার্স পাস করেন, মাস্টার্সটা আগে আসবে, তারপরে অনার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। আপনার কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেও তাই পেছন থেকে আসতে হবে, আপনার জব এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রেও তাই পেছন থেকে আসতে হবে, হ্যাঁ। আর স্মার্ট যেটা আমি বলছি, স্মার্ট মিনস হচ্ছে এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, আর ফর রিয়ালিস্টিক, SMART ফর টাইম বাউন্ড। তো এইভাবে দিতে হবে। যে আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি যেমন এই যে স্কাউটে আছেন, কাজ এই ইভেন্ট করছেন, আপনার যদি সিভিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো ইনফরমেশন আপনি দিতে চান, সেটা আপনাকে স্মার্ট পদ্ধতিতে দিতে হবে। আপনাকে বললেই হবে না যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে এক্সপার্ট। আপনি এক্সপার্ট আমি কিভাবে বুঝবো? এটা তো আপনাকে প্রুফ করতে হবে, আপনার ব্যাকআপ থাকতে হবে। আপনি এক লাইনে যদি বলেন যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে স্মার্ট, তাহলে কিন্তু আপনার সিভি ওখানে বাদ পড়ে যাবে, হ্যাঁ। আপনাকে বলতে হবে যে আমি এত আমি স্কাউটের সাথে জড়িত ছিলাম, আমি এতগুলো ইভেন্ট করেছি, একজন লোকের সাথে আমি কানেক্ট করেছি, হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি করেছি, এতগুলো লোক উপকৃত হয়েছে, এই মিডিয়া গুলাতে এটা প্রচার হয়েছে, হ্যাঁ, এটার আউটপুটটা এই ছিল। তখন একজন এমপ্লয়ার বুঝবে যে এই ছেলেটার মধ্যে কমিউনিকেশন স্কিল থাকবে, কারণ সে এতগুলো লোকের সাথে কানেক্ট করেছে। এই ছেলেটার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের স্কিল থাকবে, সে ইভেন্ট অ্যারেঞ্জ করেছে। তার মধ্যে প্রবলেম সলভিং স্কিল থাকবে, যেহেতু সে এতগুলো ইভেন্ট করেছে, নিশ্চয়ই অনেক প্রবলেম হয়েছে, অনেক তাকে সলভ করতে হয়েছে, হ্যাঁ। এইভাবে স্মার্ট পদ্ধতিতে আপনাকে আপনার স্কিলটা বুঝিয়ে দিতে হবে যে আপনি আপনি যে এই কাজে দক্ষ, হ্যাঁ।
তারপরে যদি আমি খুব দ্রুত বলছি যেহেতু আমাদের সময় কম। তারপরে যদি আমি বলি যে রেফারেন্সের কথা, রেফারেন্সও দেখা গিয়েছে যে মামা চাচা খালু আমরা দিয়ে দিই। হ্যাঁ, এখানে রিলেটিভ না দেওয়াই ভালো। আপনার প্রফেশনাল যদি না থাকে, আপনার এডুকেশনাল একজন দিতে পারেন, একজন প্রফেশনাল দিতে পারেন। এখন প্রফেশনাল না থাকাটাও ব্যর্থতা। যেহেতু আমি বলছিলাম নেটওয়ার্কিং এর কথা, এত সেমিনার হচ্ছে, এত জব ফেয়ার হচ্ছে, হ্যাঁ, এত জায়গায় আমরা যাচ্ছি। সো এখানে কেন আমার একজন কর্পোরেটের সাথে যোগাযোগ থাকবে না? আমি এত লিঙ্কডইন ব্যবহার করছি, ফেসবুক ব্যবহার করছি, তো কেন আমার কর্পোরেট লোকের সঙ্গে যোগাযোগ থাকবে না? আমাদের সময় ছিল না, আমাদের সময় লিঙ্কডইনও ছিল না, ফেসবুকে ছিল না, আমি কাউকে চিনতামও না। হ্যাঁ, বাট এখন তো সেই যুগ নাই। সো কর্পোরেটে কারোর সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, তার পারমিশন নিয়েই তার নামটা ইউজ করতে হবে। হ্যাঁ, অনেকে কি করে টিচারের নাম দিয়ে রাখে। এখন ধরেন টিচারের আপনার নাম কাইয়ুম, টিচার হয়তো 10 জন কাইয়ুমকে পড়িয়েছে, আমরা যখন রেফারেন্সের জন্য ফোন করবো সে তখন রিকল করতে পারে না। সো আপনি যা রেফারেন্স দিবেন তাকে অবশ্যই ইনফর্ম করে রাখবেন যে আমি আপনার রেফারেন্সটা সিভিতে অ্যাড করেছি, যদি কোনো জায়গা থেকে কল আসে আপনি একটু পজিটিভলি আমার সম্পর্কে বলে দিন। তখন সে রিকল করতে পারবে, হ্যাঁ ও তো আমার নামটা দিয়েছিল। তো এই যে ছোটখাটো ভুলগুলা, এগুলা যদি আমরা পরিহার করতে পারি, আমাদের কল পাওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। আমি কাইয়ুমকে একটু রিকোয়েস্ট করব, ইন্টারভিউতে কি কি ভুলগুলো করে ক্যান্ডিডেটরা, এটা যদি একটু বলে, আর যদি সিভিতে কিছু অ্যাড করতে চায়। না, বেসিক্যালি সিভিতে আসলে এড করার কিছু নেই ভাইয়া। তো আমি বলবো হচ্ছে অনেক ভালো বলেছেন যে 30 সেকেন্ড হচ্ছে সময় দেওয়া হয়। আমি বলবো 30 সেকেন্ড না, এর জাস্ট 5 সেকেন্ড। আপনি 5 সেকেন্ড সময় পাবেন, এর ভিতরে রিক্রুটারকে যদি আপনি খুশি করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার কিন্তু 50% সুযোগ অলরেডি গন। এরপরে যদি কোনো লুক্রেটিভ দুই এখন একটা তো ওয়ার্ড অ্যালগরিদম সেট করাই থাকে, এখন তো অ্যালগরিদম সেট একদম করা থাকে, তো একদম একদম। অটো ইনফ্যাক্ট স্ক্রিন আমি হয়ে যদি যাবে। বলি বাইরের দেশগুলোতে যেটা হয়, বাইরের দেশে সিভি কিন্তু ফার্স্ট স্ক্রিনিং মানুষ করে না, ফার্স্ট স্ক্রিনিংটা করা হয়েছে সফটওয়্যারে। আপনি যখন অ্যাপ্লাই করবেন ফার্স্ট স্ক্রিনিংটা এআই হচ্ছে দিয়ে, এআই এর সফটওয়্যারে। মাধ্যমে করা। হ্যাঁ, এআই থেকে দেখা যাচ্ছে যে সে বলে দিবে যে এই সিভিটা নেওয়া যাবে, এই সিভিটা নেওয়া যাবে না। সো আপনি কিন্তু যদি লোক্রেটিভ একটা সিভি বানাতে না পারেন তাহলে ফার্স্ট ধাপেই আপনি প্রথমেই এটা মুন্না ভাই বললেন যে বাদ পড়ে যাবেন। এন্ড দেন যদি যেহেতু বাংলাদেশে আমরা এখনো পুরোপুরি এআই তে ঢুকে যাই নাই, তো আপনার জন্য এখনো কিছুটা সুযোগ আছে। 5 থেকে 30 সেকেন্ডের ভিতর আপনাকে কি করতে হবে, রিক্রুটারকে হ্যাপি করতে হবে। কিভাবে হ্যাপি করবেন? খুব সহজ হিসাব, আমি এক কথায় সেটাকে মুন্না ভাইয়ের প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করবেন। আর আমি শুধু এতটুকু অ্যাড করতে চাই যে মনে রাখবেন আপনি হচ্ছেন বেস্ট, এটা আপনি জানেন। আপনি জানেন আপনি বেস্ট, আপনার সারাউন্ডিংস আপনাকে যারা দেখেছে তারা জানে আপনি বেস্ট। কিন্তু আমি তো আপনাকে দেখি নাই, আপনাকে চিনি না, আমি জানি না যে আপনি বেস্ট। সুতরাং আপনি যে বেস্ট এটা প্রমাণ হবে কে? আপনার সিভিটা আমাকে বলবে যে আপনি হচ্ছেন বেস্ট। সো আপনার সিভিটাও আপনার মতো করেই কিন্তু বেস্ট হতে হবে। তার মানে আপনি যতটা জায়গাতে যতভাবে আপনি বেস্ট, তার প্রত্যেকটা জায়গাকে আপনি স্পেসিফিক ফুটিয়ে তুলতে হবে যে আমি এভাবে এই জায়গাগুলোতে, যেটা মুন্না ভাই বলছিলেন, অ্যাচিভমেন্টটাকে ফুটিয়ে তুলতে হবে, আরওআইটাকে নিয়ে আসতে হবে। আপনি একটা প্রোগ্রাম করছেন, আমি যদি বলি আজকের হোস্ট আপনার এই প্রোগ্রামটা করছে, এই যদি সে নিজেকে এই জায়গাটা ফুটিয়ে তুলতে চায়, তার আরওআইটা কি হবে? যে আমি একটা প্রোগ্রাম আয়োজন করেছি, যে আয়োজনের মধ্যে দুটা কোম্পানির দুটা এইচআর হেড এখানে এসেছিলেন, তাদেরকে এই প্রোগ্রামে কানেক্ট করার মাধ্যমে আমি দেখা যাচ্ছে 10,000 ভিউজ পেয়েছি, আমি দেখা যাচ্ছে 200টা কমেন্টস পেয়েছি। মানে এই জিনিসগুলোকে হয়তো, এটাকে হয়তো কমেন্টস বলা 200 দরকার নেই, জন বাট আমি 10,000 উপকৃত পিপলকে হয়েছে। রিচ করেছি এই প্রোগ্রামটা দিয়ে। এবং রাইট, আমরা এই যে যত জায়গায় না জিনিসটাকে যেতে পারি, কানেক্ট করা, আমাদের সিভি, এই যে কানেক্ট আমাদের করাটা সিভি হচ্ছে কিন্তু তার ফিগারে। থেকে বেশি জায়গায় যেতে পারে। আমরা যেখানে যেতে পারি না, আমাদের সিভি সো কিন্তু ট্রু, সেখানে সো যেতে ট্রু। পারে। সো তো আপনাকে ফিগারে কথা বলতে হবে, আপনার অবশ্যই থাকে। তো মনে রাখবেন আরওআই যেন সব জায়গায় থাকে। যত কথাই বলেন না কেন, ইমোশনাল কথা বলেন আর যে কথাই বলেন না কেন, প্রত্যেকটা জায়গায় আপনি যা বলছেন সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য কি হবে সেটা আপনাকে মনে রাখতে হবে। কোম্পানির যদি এই জায়গাতে কোনো ফায়দা না থাকে, আপনি যত কিছুই বলেন না কেন তাতে কোনো লাভ নেই। আপনি যদি বুঝাতে পারেন যে দেখুন, আপনি হয়তো বললেন যে আমি 10টা প্রেম করেছি, দিস ইজ মাই অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে এই জায়গায় অ্যাচিভমেন্ট হবে না। আবার আপনি যদি এই 10টা প্রেমকে এভাবে বুঝাতে পারেন, আমি 10টা মেয়েকে কি করতে পেরেছি, বুঝাতে পেরেছি আই এম দ্য পারসন যে তোমার জন্য হচ্ছে বেস্ট। যদি এই কথাটাকে আপনি ওই জায়গায় বুঝিয়ে দিতে পারেন, আপনার দেখা যাবে রিক্রুটার ওইটাতে ডেফিনেটলি একটু হলে আপনার প্রতি মনোযোগী হবে, যে হ্যাঁ এই ছেলেটা আসলে একটা খারাপ কাজ করলেও সে বুঝিয়ে দিতে পারছে, এই জায়গাতে তো আমার একটা ফায়দা আছে। সো আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে আপনি যাই দিচ্ছেন না কেন সেটাকে কোম্পানির লাভটা কি, এটা অলওয়েজ মনে রাখবেন। কোম্পানির আপনার কাছ থেকে কি পাওয়ার আছে, কি লাভ আছে, সেই জিনিসগুলোকে ফুটাতে হবে। আর ইন্টারভিউতে যদি বলি, ইন্টারভিউর যেই বেসিক এটিকেট ভুলগুলো যদি করে, আমি কিছু একটু থাকে ভুলগুলো আপনাকে। জানতে চাই কাইয়ুম, আমি একটু ভুলগুলো জানতে চাই, ডিটেল ওকে না বলে ওকে কি ওকে, ভুলগুলো করে যে ভুলগুলো হয় ক্যান্ডিডেট। সাধারণত
সেটা হচ্ছে যে সাধারণত একটা দেখা যায় যে আপনার ইন্টারভিউতে লেট করে উপস্থিত হচ্ছে। একটা ইন্টারভিউ প্রথমে যদি বলি, ইন্টারভিউ কল যখন পাচ্ছে কলটাকে সে দেখা যাচ্ছে খুব একটা ইন্টারেস্ট দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, বা ঘুমের ভিতরে আছে সে পাত্তা দিচ্ছে না। আবার আরেকটা হচ্ছে ফোন দেওয়ার পর এত বেশি ফোনের প্রতি মানে কনসিয়াস হয়ে যাচ্ছে, সে আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছে কোন কোম্পানি, সে হয়তো জিজ্ঞেস করতে ভুলে গেছে কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, সে ভুলে গেছে কেন অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে অ্যাপ্লাই করবো। কি হচ্ছে এরপরে ভুলে গিয়ে দুই চারটা ইনফরমেশন এমনও হয় যে কোন ডেটে ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, এমনও কিছু ক্যান্ডিডেট পেয়েছি তারা ভুলে গিয়ে আবার ফোন করেছে, স্যার আমি আসলে কিছু মনে করেন না, আমার একটু জাস্ট আবার তারিখটা বলেন স্যার। তো আমার কাছে কি হচ্ছে যে আমি ফোন করে তাকে তারিখ সহ পুরো ডিটেলসটা বলছি, সে যেহেতু একটা ইন্টারভিউ, তারিখ এবং সময় এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, কোথায় আসতে হবে সেটাও গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি ওই জিনিসটার প্রতি ফোকাসড না, তার মানে আমার বুঝতে হবে আপনার লেক অফ যে কমিউনিকেশনের জায়গাতে, রিসিভিং এর জায়গাতে আপনার যথেষ্ট গ্যাপ আছে। আপনাকে আমি কেন নিব? আপনাকে তো আমি ওই মুহূর্তে বলবো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, তারিখটা ভুলে গেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, তারিখটা মনে করার দরকার নেই, আপনাকে আমি ইন্টারভিউতে ডাকতে চাই না। তো এই জায়গাটাতে প্রথম স্টেপটাতে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে অনেক বেশি মানে দেখা যাচ্ছে যে কি আপনি ভয় পাওয়ার কিছু নাই, ভড়কানোর কিছু নাই, এবং অনেক বেশি কনফিডেন্স দেখানোর কিছু নেই, ঠিক আছে? এটাকে জাস্ট স্বাভাবিকভাবে গ্রহণ করা। তারপরে ইন্টারভিউতে আসার সময় একটা ড্রেস এটিকেট আছে, বেসিক এটিকেটটা না অনেকে মেনটেন করে না ভাইয়া। দেখা যাচ্ছে আপনি, আমার বিশ্বাস আপনি দেখবেন অনেকেই শেভ না করে, দেখা যাচ্ছে সে ক্লিন শেভ করে অন্য সময়, দেখা যাচ্ছে ইন্টারভিউতে ক্লিন শেভ না করে চলে আসছে। আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গুছিয়ে না গুছিয়ে একদম এলোমেলো দাড়ি বা এলোমেলো চুলে চলে আসছে, একটা গেঞ্জি টি শার্ট পরে চলে আসছে, একটা দেখা যাচ্ছে স্যান্ডেল পরে চলে আসছে, হাতে ব্রেসলেট থাকে, গলায় দেখা যাচ্ছে যে চেইন পরে চলে আসছে। মানে ড্রেস ইন্টারভিউর কোড যে নিয়ে একটা প্রশ্ন এসেছে কাইয়ুম, ড্রেস কোড নিয়ে একটা প্রশ্ন এসেছে, ইন্টারভিউতে ওইটা ড্রেস নিয়ে কোড আমি কথা কি বলছি, হবে? আমি ওনার এই হ্যাঁ, প্রশ্নটাও দেখলাম, আমার সাথে একেবারে সময়ে মিলে গেল যখন কথা বলছিলাম। সো আই হোপ যে সুমাইয়া ওরকে আপনি আমার আনসার গুলো হয়তো পেয়ে যাবেন এখনই। সেটা হচ্ছে যে ড্রেস কোডটা আপনাকে একটা ফর্মাল ড্রেস কোড মেনটেন করতে হবে। ফর্মাল ড্রেস কোডটা কি? একটা ছেলে হলে আপনি দেখুন একটা একটা এক কালারের শার্ট পরার চেষ্টা করবেন, এক কালারের শার্ট এবং ব্ল্যাক একটা প্যান্ট হলে ভালো হয়। বাট ব্যাপারটা এরকম না যে আপনি লাল রঙের শার্ট, নীল রঙের টাই আর হচ্ছে সবুজ রঙের প্যান্ট পরে চলে আসলেন। আপনি হয়তো খুব ফর্মালি এসেছেন, টাই স্যুট বুটেড হয়ে আসলেন, কিন্তু আপনি কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গায় সিনেমার নায়ক হয়ে গেলেন, গানের একটা পার্ট হয়ে গেলেন, আমার ইন্টারভিউ হাতে পার্ট হতে কালো পারবেন। চশমা থাকতে তো কথাই নেই, হাতে কালো চশমা থাকতে তো আর হ্যাঁ, কথাই নেই। একেবারেই একেবারেই। সো যেটা করতে হবে যে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, আপনি যখন ইন্টারভিউতে আসবেন বা ইন্টারভিউ আসার আগেই স্টুডেন্ট লাইফে আপনাকে দেখা যাচ্ছে কি প্রচুর প্রেজেন্টেশন দিতে হয় ইউনিভার্সিটিতে। তো আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ দুটো ফর্মাল প্যান্ট, তারপরে হচ্ছে দুটো ফর্মাল শার্ট, দুটো শার্টের সাথে ম্যাচ করা দুটো টাই, তারপরে হচ্ছে প্যান্টের সাথে মানে শু এর সাথে একটা জুতা, অ্যাটলিস্ট একটা ফর্মাল শু, এবং শু এর সাথে ম্যাচ করে একটা বেল্ট আপনি যদি কিনে ফেলেন, দেখুন এটা কয় টাকা খরচ হবে। আমি দেখেছিলাম আইমান সাদিক একটা ভিডিও আমি একটু দেখিয়েছিল। ইন্টারাপ্ট করি, সরি। জি ভাইয়া। এই যে টাইয়ের কথাটা বলছো না, এই টাইটা আমি বলবো যদি কেউ অভ্যস্ত না থাকে তাহলে যেন না পড়ে। কারণ এরকম আমি অনেকে রাইট। দেখেছি যে সে টাই পড়তে অভ্যস্ত না, সে টাইটা পরে আসছে, তাকে কিন্তু মানাচ্ছে না। হ্যাঁ, সে হয়তো তার কলারটা টাই একেবারে কলার না, একেবারে হয়তো সে টাইটা বাঁধা ঠিক হয় নাই, বা কলারটাও পারফেক্টলি না হলে টাইটাও ভালো লাগে না, সে ইউজ টু না। সে যদি ইউজ টু না রাইট। হয় আমার মনে হয় টাইটা অ্যাবসলিউটলি অ্যাভয়েড করা বেটার। প্লিজ কন্টিনিউ। অ্যাবসলিউটলি। সো ওইটাই বলছিলাম যে আপনি যদি পুরো মানে পুরো ড্রেস কোডটাকে কিনতে চান না, বেসিক্যালি 4,000 টাকা বা সর্বোচ্চ 5,000 টাকা খরচ হয়। তা আমার মনে হয় আপনার ইন্টারভিউ থেকে শুরু করে এবং প্রেজেন্টেশন, ইউনিভার্সিটি প্রেজেন্টেশন, এই পুরো ব্যাপারটার জন্য এই 5,000 টাকা ইনভেস্টমেন্ট আপনার করাই উচিত। এবং এই জিনিসটা সবসময় না পড়ে একটু ফর্মাল সময়গুলোর জন্য রেখে দিলেন, হয়তো কোনো নিজস্ব পার্সোনাল পার্টিতেও আপনি এগুলো পড়তে পারবেন। সো এটাকে দেখুন, আপনি একটা জব যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, 30-40 হাজার টাকা একটু একটা একটু বেতনের চাকরি একটু হয়তো শুরু ফিমেলদের করতে কথা পারবেন। বলো, একটু ফিমেলদের ড্রেসের কথা বলো। হ্যাঁ আমি বলছি, ওইটা বলছি যে আমি যে এইটা একটা আর্নিং এর একটা জায়গা যেটা ভাইয়া বোধহয় আমাদের সাথে সংযোগে কিছুটা সমস্যা হয়েছে। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। সে যেটা বলছিল জি। যে আমরা ফিমেলদের ড্রেস কোডটা যদি আমি বলি, তারা যারা সালোয়ার কামিজ পরতে অভ্যস্ত সালোয়ার কামিজ পরে আসলে বেটার। অনেকে যদি শাড়ি পরতে চায় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন খুব জমকালো না হয়, ওকে। সোবার কালার, আমাকে সোবার কি কালার শোনা হয়। যাচ্ছে? এম আই অডিবল হ্যাঁ টু হ্যাঁ অল অফ ইউ? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, ফিমেলদেরটা আমি বলছিলাম, তুমি কন্টিনিউ করো। ফিমেল ড্রেস জি আপে। ভাই, আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে, হ্যাঁ ফিমেল ড্রেস আপের আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি একটা চাকরির জন্য যেহেতু ইন্টারভিউ দিতে, কানেকশনটা বোধহয় ডিস্টার্ব করছে।
জি ভাইয়ার কানেকশনে একটু সমস্যা। আমরা আহবাবুল ভাইয়ের কাছেই শুনি বাকি অংশটা। আমরা সোহেল আচ্ছা, ভাইয়া একটু আসলে তার কাছে আবার ক্লিয়ার কি চলে না? যাব। আমার মনে হচ্ছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে হ্যাঁ বারবার। এম হ্যাঁ আই হ্যাঁ অডিবল টু হ্যাঁ, ইউ? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে। সো যেহেতু আপনি একটা চাকরি করতে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে যে সমস্যা আবারও বোধহয় হচ্ছে আবারও তার। একটু সমস্যা হচ্ছে। আহ, আমি সোহেল ভাইয়াকে অনুরোধ করব আমরা আমাদের লিঙ্কটিতে আবার ঢোকার জন্য। এর মাঝে আমরা আহবাবুর ভাইয়ের কাছ থেকে আচ্ছা, আমি ব্যাপারটা কন্টিনিউ সম্পূর্ণ করছি। শুনে নিই। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম ফিমেল রেসাপটা। তো আপনি যেহেতু একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন, সেখানে আপনাকে কিছুটা ইনভেস্ট করতেই হবে। হ্যাঁ, সেখানে ড্রেস আপ হোক, আপনার ড্রেস আপ গেট আপ এবং একটা ফর্মাল ছবি তোলা। অনেকে আছে ছবি থেকে কপি করে কপি করে, সেটাও ঠিক না। স্টুডিওতে গিয়ে ফর্মাল ছবি তোলা উচিত। আর ইন্টারভিউ যে জিনিসটা আমরা অনেক মিস করি সেটা হচ্ছে টাইমলি আমরা আসি না, যেটা বলছিল কাইয়ুম। আপনাকে টাইমলি উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউতে আসার আগে অবশ্যই জব অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়ে আসতে হবে আপনাকে। কারণ ওখানে জব রেসপন্সিবিলিটি কি ছিল, কোম্পানির নাম কি ছিল, কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কোম্পানি সম্পর্কে ইনফরমেশন গুলো জেনে আসতে হবে। ওই কোম্পানির প্রোডাক্ট কি, ওই কোম্পানি এর যদি আপনি তাদের রেভিনিউ সম্পর্কে জানতে পারেন ভালো, তাদের কম্পিটিটর কারা আছে, হ্যাঁ, তাদের মার্কেট শেয়ার কত, এই ইনফরমেশন গুলো বা মালিক কে, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আপনাকে জেনে আসতে হবে। এবং জব অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়ে আসতে হবে। অনেক সময় দেখা যায় যে জবে কি কোন পজিশনে জব ছিল সেটাও ঠিক মতো বলতে পারে না, হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে এসে। সো আপনাকে জব অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়ে আসতে হবে, হ্যাঁ। আর যেটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে একটা কমন কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবেই প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে, সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলতে বলবে। হ্যাঁ, তো নিজের সম্পর্কে যেহেতু আপনি এই প্রশ্নটা জানেন যেটা আপনাকে করবে, সো এই প্রশ্নটা আপনি ভালোভাবে, আমি যেটা বলি যে বাংলা এবং ইংলিশে লিখে ভালোভাবে মুখস্থ করে আয়নার সামনে কয়েকবার প্র্যাকটিস করে তারপরে আসা উচিত। কারণ এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে। ঠিক আছে? সেখানে কি কি থাকতে পারে? অনেকে এসে বলে যে আমার বাবা মা এই করে, আমার ভাই বোন এই এই কজন ভাই বোন আমরা, এই 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 ইনফরমেশন গুলো আমার বলার দরকার নেই, কারণ এই ইনফরমেশন গুলো সিভিতে আছে। আপনাকে বলতে হবে সেই ইনফরমেশন গুলো যেটা কিনা সেই কোম্পানির আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনি কিভাবে কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন এবং আপনি যে বেস্ট ক্যান্ডিডেট, তারা যে ধরনের ক্যান্ডিডেট চাচ্ছে সেই কাজটা যেন আপনি করতে পারবেন, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। সেটা কিভাবে হতে পারে? যেমন আপনি আপনার এডুকেশনটা বলতে পারেন, যে আপনি কিসে পড়াশোনা করেছেন। আপনার যদি কোনো আপনার রেকর্ড থেকে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সেটা আপনি বলতে পারেন। দেন আপনি যেটা বলছিলাম যে আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো করেছেন সেই পজিশনের সাথে সেগুলো অ্যালাইন করতে হবে। যদি এইচআর হয় বা যদি মার্কেটিং হয়, সেভাবে আপনি অ্যালাইন করতে হবে। যদি মার্কেটিং হয় তাহলে আপনি যদি ইভেন্ট করে থাকেন তাহলে আপনি বলবেন যে আমি আসলে এই এতগুলো ইভেন্ট করেছি, এইভাবে ম্যানেজ করেছি। তখন ইন্টারভিউয়ার বুঝে নিবে যে আপনার মধ্যে ইন্টারভিউ স্কিলটা আছে। হ্যাঁ, আমি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করেছি। তো আপনারা যেই জবের জন্য আমাকে ডেকেছেন আমি মনে করি আমি বেস্ট ক্যান্ডিডেট এবং আমি ইনশাল্লাহ এটা আমি পারবো। আপনার এই কনফিডেন্স লেভেলটা থাকতে হবে। এক। আর একটা যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে এসে এন্ট্রি লেভেলে যারা, আমি এন্ট্রি লেভেলে কথা বলছি, এন্ট্রি লেভেলে যারা আছেন তারা ইন্টারভিউ বোর্ডে এসে স্যালারি নিয়ে বার্গেন না করাটাই বেটার। আমি মনে করি যে স্যালারি নিয়ে বার্গেন করা উচিত না। কারণ আপনি কিন্তু তখনও কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি কোনো কাজ জানেন না। সো স্যালারি নিয়ে আপনি, আমরা অনেকেই দেখেছি যে এন্ট্রি লেভেলে এসেই স্যালারি নিয়ে বার্গেন করে। এটা আসলে ঠিক না। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা কোম্পানিরই এন্ট্রি লেভেলের জবের জন্য একটা স্যালারি স্ট্রাকচার করা আছে। সো আপনি কে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে স্যালারিটা দিবে। আপনাকে বলতে হবে যে আমি এই মনে করি আমি বেস্ট এবং আমি প্রমাণ করতে চাই, আমাকে যদি জবটা আমি পাই আমি প্রমাণ করতে চাই যে আমি এই কাজটা পারবো, আমাকে দিয়েই হবে, আমি এই ভ্যালুটা অ্যাড করতে পারবো। এভাবে যদি বলতে পারেন তাহলে আমার মনে হয় জবটা আপনি পেয়ে যাবেন। জি উপস্থাপক। জি বল। জি ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় ব্যাপারটি অনেক সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করে দিয়েছেন। আমাদের কাইয়ুম ভাইয়ার সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। ভাইয়ার নেটওয়ার্কে কিছু সমস্যা দেখা দিয়েছে, আমরা চেষ্টা আচ্ছা আচ্ছা। করছি সেটি সলভ করার। ভাই আমাদের একটি প্রশ্ন আছে এখানে। জি। আমাদের আরেকটি টপিকে আমরা যাব, সেই ব্যাপারটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করতে পারি এই right. আমাদের ভালোর জন্য। এখানে আমাদের একটি প্রশ্ন সেই রিলেটেড আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমাদের জব লাইফে কতটা প্রভাব ফেলতে পারে?
সুন্দর একটা প্রশ্ন করেছে। সোশ্যাল মিডিয়া বলতে কিন্তু শুধু ফেসবুকই না, অনেকে মনে করে ফেসবুকটাই বলতে সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনও কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউবও কিন্তু সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে শিক্ষার্থী যারা আছে, যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, আজকেই একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে ফেলবেন। লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে ফেলবেন এবং আপনি কর্পোরেটের লোকজনের সাথে আপনি কানেক্টেড হবেন। হ্যাঁ, এটা আপনার জন্য জরুরি। আর যেটা হয় ফেসবুকে, অনেকেই আজকাল কিন্তু যখন আমরা জব জন্য আমরা ক্যান্ডিডেট বাছাই করি, তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াটা একটু ঘেটে দেখি তার সে কি পজিটিভ মাইন্ডের লোক না নেগেটিভ মাইন্ডের লোক। কিছু কিছু জিনিস আছে, যখন যখন কিনা আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন, কর্পোরেটে চলে যাবেন, আমার একটা রিকোয়েস্ট, অনেকেই স্টুডেন্ট প্রেম করে থাকেন, কিন্তু যখন আপনি জবে যাবেন তখন আপনার প্রোফাইল পিকে কিন্তু এরকম আপনার ডুয়েল পিকচার না দেওয়াটাই বেটার। হ্যাঁ, যদি আপনি বিয়ে করে থাকেন সেটা ডিফারেন্ট জিনিস, তখন আপনি দিতে পারেন, কিন্তু যদি আপনার গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডের সহজে ছবিটা ওটা প্রোফাইল পিকে না দেওয়াটা বেটার যখন আপনি জব সার্চ শুরু করবেন। হ্যাঁ, আর আপনি এমন কোনো আপত্তিকর ছবি আপলোড করা ঠিক না যেটা কিনা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, ব্যক্তিত্বকে হ্যাম্পার করে। আমি অনেকেই দেখেছি যে সিগারেট খাচ্ছে সেই ছবি দিয়ে রাখছে, হ্যাঁ, বা সুইমিং পুলে গোসল করতে গেছে খালি গায়ে ছবি দিয়ে রাখছে। এই ধরনের ছবি প্রফেশনাল লাইফে আপনি যখন ঢুকে যাবেন তখন এগুলা ছবি না দেওয়াটা বেটার। হ্যাঁ, আর অনেকে আছে যে ইচ্ছা মতো গালিগালাজ করে, হ্যাঁ, খুব রাফ ভাবে গালিগালাজ করে, অনেকের কমেন্ট স্ট্যাটাসে কমেন্ট করে, খুব রাশলি কমেন্ট করে। হ্যাঁ, বা আমার অনেকে মনে করে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমার ফেসবুক, আমি যেভাবে চাই সেভাবে ইউজ করব, কিন্তু আপনি সেই স্বাধীনতাটা কিন্তু এখন নাই। এখন যারা এমপ্লয়ার তারা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বলেন, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো কিন্তু ঘেটে দেখছে আপনি পজিটিভ না নেগেটিভ মাইন্ডেড। তো আপনি যখন একটা কমেন্ট করবেন, যখন একটা স্ট্যাটাস দিবেন, যখন একটা ছবি দিবেন, অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে, যেহেতু আপনি কর্পোরেটের সাথে অলরেডি কর্পোরেটে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যখন কমেন্ট করবেন দেখবেন যে এটা যেন কারো এগেনস্টে না যায়। হ্যাঁ, গভর্নমেন্টের এগেনস্টে একটা আপনি একটা বিশাল বিবৃতি দিয়ে দিলেন, আপনাকে তো দরকার নাই সেটা। আপনি আপনি যদি অভিযোগ করতে হয়, গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি আছে, সেখানে গিয়ে আপনি অভিযোগ করেন। হ্যাঁ, কিন্তু এরকম বিশাল এক ফিরিস্তি দিয়ে দিলেন, সেটা ঠিক না, কারণ এখানে অনেক ধরনের লোক থাকে। আর আজকাল তো আইসিটি অ্যাক্ট অনেক কড়া, আপনি জানেন। তো সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর কোনো প্রোডাক্ট সম্পর্কে, কোনো কোম্পানি সম্পর্কে বিরূপ মন্তব্য না করাইছেও, কারণ আপনি হয়তো এক্স কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে বিরূপ মন্তব্য করলেন, আপনি হয়তো ওই কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, আপনার সিভিটা যখন যাবে ওই এইচআর হয়তো আপনাকে দেখেছে, হু নোস, আপনাকে চিনতেই পারে, দেখতেই পারে, তো তখন কিন্তু আপনাকে তারা নিবে না। শুধু তাই না, অন্যান্য এইচআর যখন দেখবে যে সে তো এগুলো খুব রাফলি কমপ্লেন করছে বিভিন্ন কোম্পানি সম্পর্কে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, আমার কথা হচ্ছে আপনার কমপ্লেন থাকতেই পারে, কমপ্লেন করার জন্য উপযুক্ত অথরিটি আছে, আপনি অথরিটির কাছে কমপ্লেন করেন। আপনার প্রোডাক্ট ভালো নাই লাগতে পারে, আপনি তাদের অফিসে গিয়ে কমপ্লেন করে আসেন। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এটা ফলো করলে তাদের বিজনেসটা হ্যাম্পার হয়, তাদের কম্পিটিটর থাকে, সেই কম্পিটিটরের কাছে তাদের বিজনেসটা অনেক হ্যাম্পার হয়। সো এই জিনিসগুলো না করা বেটার, কারণ আপনি যখন এগুলো করবেন তখন কিন্তু এইচআর বা এমপ্লয়ার মনে করবে একে যদি আমি হায়ার করি, এ তো এসে 2 দিন পর আমার বিরুদ্ধে এগুলো করবে, আমার কোম্পানির বিরুদ্ধে এগুলো করতে পারে। সো তখন কিন্তু আপনাকে তারা যদি পছন্দও হয় তখন কিন্তু বাদ দিয়ে দিবে। হ্যাঁ, এবং এই আমার জায়গায় যদি এক্সপিরিয়েন্স আমি থেকে অ্যাড আমি করি মুন্না ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, আমার জি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি। আমি আমি বছর খানেক আগে এই আমার পান্ডুগড়ে আসার পরেই আমি দুজনকে আমার টার্মিনেট করতে হয়েছে এই সোশ্যাল মিডিয়া ইউজের জন্য। ঠিক আছে, তারা ঠিক মতো ইউজ করতে পারেনি, যেটা আমার কোম্পানির এগেইনস্টে গিয়েছে। হ্যাঁ, সো এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্লিজ কাইয়ুম। শিওর। সেটা হচ্ছে যে আমি এক কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, আপনি ফেসবুক চালান আর লিঙ্কডইন চালান, ইটস ওকে। লিঙ্কডইনটা অ্যাবসলিউটলি প্রফেশনাল জায়গা, যেটা মুন্না ভাই বললেন। আর ফেসবুকের বেলায় আমি শুধু একটা কথাই বলবো, ফেসবুককে দুইভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ডায়েরি, সেটা হচ্ছে আপনি ব্যক্তিগত রাখতে চাইলে একেবারেই ব্যক্তিগত রাখুন। আর যখনই আপনি ফেসবুককে নেটওয়ার্কিং এর জায়গাতে নিয়ে আসবেন বা নেটওয়ার্কিং এর জন্য ফেসবুকটাকে ইউজ করবেন, আপনার প্রোফাইলটাকে, তখন অলওয়েজ মনে রাখতে হবে আপনার প্রোফাইলটা একটু প্রফেশনাল হতে হবে। যখন আপনি শুধুমাত্র বন্ধুদের মাঝে মজা করার জন্য একটা সার্কেলের ভিতরে থাকতে যাচ্ছেন, তখন আপনার যা ইচ্ছা করুন, ইটস ওকে, আমার ওখানে কোনো হেডেক নেই। বাট আপনি আপনি যখন সেই দুইটা জিনিস দুইটা প্রোফাইল করতে পারে, দুইটা প্রোফাইল করতে পারে। কুডবি, আমি হয়তো ওই বুদ্ধি দিব না, কুডবি মানে ওই জায়গাতে বললাম না যে দুইটা আপনার মেনটেন করুন, বাট আপনি যখন ঠিক করে নিলেন যে না, আমার এই প্রোফাইলটা একটু আমি প্রফেশনাল ভাবে মেনটেন করব, প্রফেশনালদের সাথে কানেক্টেড হব, কিংবা প্রফেশনাল জগতে ঢুকতে যাচ্ছি আমি,
ওই সময়টাতে যখন আসবেন তখন আমার মনে হচ্ছে আপনার প্রোফাইলটা এবং আপনি আপনার মতো করেই যেন প্রফেশনাল হয় সেদিকে মনোযোগ রাখতে হবে। আপনি কোথায় লাইক দিয়ে রেখেছেন, কাকে লাইক দিয়েছেন, কোন প্রোগ্রামের সাথে কানেক্টেড হয়েছেন, কাকে দিয়েছেন, প্রোফাইলে কি লিখেছেন, আপনার ইন্ট্রোতে কি লেখা আছে, আপনার অ্যাবাউটে কি লেখা আছে, আপনি কার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন, এই যে অনেক কিছু না যাচাই বাছাই করা হয়। বিকজ অফ আমরা একটা সময় ছিল রেফারেন্স চেক করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অর্গানাইজেশনকে দিয়ে আমরা হয়তো করাতাম, বাট এখন আরো সহজ হয়ে গেছে। আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল দেখলেন আপনার সম্পর্কে 80% ধারণা অটোমেটিক নিয়ে নেওয়া যায়। সো রেফারেন্স চেকের জন্য এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আমি কি লিখছি, কিভাবে লিখছি, আমি কি দিচ্ছি এবং কি শেয়ার করছি। সো আমি দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস, দেখা যাচ্ছে ফেক একটা নিউজ আমি শেয়ার করে দিলাম, তার মানে আমি আপনার রিক্রুটার যদি দেখে আপনার প্রোফাইলে ঢুকে যে কি উল্টাপাল্টা জিনিস শেয়ার করছে, তাহলে আমাকেও ধরে নিতে হবে কি যে এই লোক আসলে জানেই না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সঠিক বেঠিকের যেহেতু ধারণা তার নেই, তাকে আমি কেন কোম্পানিতে নিয়ে আসবো? কোম্পানির ভিতরে ইনসাইডেও তো সেই সঠিক বেঠিক নিউজের মানে ব্যাপারটা বুঝবে না। তো এই জিনিসগুলো আপনার হয় কি যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার ক্যারিয়ারের উপর। সো প্রোফাইল সামলানোর বেলা তো ছবিটা একটু অনেক সাবধানে ইম্পর্টেন্ট, সামলাতে যে হবে। কোনো ছবি পোস্ট করাও ঠিক না, আমার ব্যক্তিত্বের সাথে যায় না, যেটা রাইট, হচ্ছে সে ধরনের ছবি পোস্ট রাইট, করাও ঠিক না। রাইট। জি ভাইয়ারা, আমাদের সোশ্যাল মিডিয়া ইউজেস নিয়ে এতক্ষণ কথা হলো। আমরা আশা করব আমাদের দর্শকরাও ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এখানে যদি আমাদের কমেন্টে কোনো প্রশ্ন থাকে আমি সেটি নিতে চাচ্ছি। আমি অনুরোধ জানাবো আমাদের অপারেটরকে কিছু কমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ জি, এখানে ফয়সাল কবির তিনি লিখেছেন, HRA BBA বা MBA করার পরেও PGD HR করাটা আসলে কতটুকু প্রয়োজন? এই আমি প্রশ্নটা প্রশ্নের আমারও উত্তরটা ছিল, দিতে চাই। এই প্রশ্নটা আমি আমারও প্রশ্নের উত্তর ছিল। দিতে চাই। আমি যাই হোক, থাকুক বা না থাকুক, প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি বিকজ অফ ইটস ফয়সাল কবির ভাই। আই নো হিম ভেরি ওয়েল। ফয়সাল কবির আচ্ছা, ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আহ, আমার লাস্ট অর্গানাইজেশন আমি যেখানে ছিলাম সেখানকার রিক্রুটমেন্টের হেড হিসেবে এই মুহূর্তে আছে। সো ফয়সাল ভাই, আপনার কাছে এই প্রশ্ন আমি আশা করব না। আপনি নিজেও এইচআর এ অনেক সুন্দর করে বিবিএ এমবিএ করেছেন, আপনার পড়াশোনাও আপনি না এটা করেছেন আমারও এমবিএ তে। প্রশ্ন, এটা আমারও কিন্তু প্রশ্ন। আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আসলে এইচআর এ যদি এই বিবিএ এবং এমবিএ দুইটাই এইচআর এ হয় তাহলে পিজিটি করাটা আসলে যৌক্তিকভাবে আমার কাছে মনে হয় না। ওই যে বলেছিলাম না যে আমি তখনও বলেছিলাম মুন্না ভাই, আমার কাছে যেটা মনে হয় আপনি প্রফেশনে ঢুকেছেন, ঢোকার পরে আপনার মনে হলো যে আমি হয়তো ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম, সামহাও ভালো রেজাল্ট করে বের হয়ে আসছি কিন্তু ঠিকভাবে পড়াশোনা করি নাই। সো আমার যদি আরেকবার ওই থিওরিক্যাল জিনিসগুলোকে জানার প্রয়োজন মনে করি তাহলে হয়তো পিজিডিটা করতে পারি। আর যদি মনে করি যে আমি এভরিথিং ইজ পারফেক্ট, আমি যদি নিজে নিজে শিখে নিতে পারবো মনে করি মেন্টরদের সাহায্য নিয়ে বা আমি আমার বইগুলোকে ঘেটে, আমার মনে হয় না ঠিক আবার এতগুলো টাকা খরচ করে পিজিটি দরকার আছে কিনা। মানে এটা ডিপেন্ড করবে মুন্না ভাই, আপনার সাথে আমার হয়তো জানি না ম্যাচ করবে কিনা, এটা আমার সাথে অনেক এইচআর প্রফেশনালের হয়তো ম্যাচ করবে না, বাট ইট জাস্ট অনলি মাই থিঙ্কিং যে আমার কাছে মনে হয় বিবিএ এমবিএ যদি এইচআরই করা হয় তাহলে পিজিটি আসলে খুব বেশি দরকার আছে কিনা। আমি দুই আমার মতো তিনবার যারা অ্যাটেম্প নিয়েও, ফিজিক্স দুই তিনবার অ্যাটেম্প নিয়ে আর করা হয়নি। আমি যখনই করতে যাই তখনই আমার মাইন্ডে আসে আমি কেন, আমাকে সবাই বলে যে তুমি নর্থ সাউথ থেকে এমবিএ করছো, তুমি কেন পিজিডি করবে, পিজিডি তো তোমার জন্য না। দ্যাটস হ্যাঁ ট্রু, কিন্তু অ্যাবসলিউটলি ট্রু, এন্ড দ্যাট দুঃখজনক, উইল বি মাই কোয়েশ্চন অলসো মুন্না ভাই টু ইউ যে আপনি বাট কেন করবেন। বাট কাইয়ুম, দুঃখজনক হলেও সত্য, আমাদের মতোই এইচআর প্রফেশনালরা যখন জব এড লিখেন তখন কিন্তু আবার এখানে লিখে দেন যে পিজিডি থাকলে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। পিজিডিএইচআর হ্যাঁ, তো পিজিডিএইচআর উইল তো বি, এটা আমি বলতে রাইট, যাচ্ছিলাম, রাইট। রাইট। আমার যেটা মনে হয় ওখান থেকেই মানুষের মাথায় আসে যে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে থাকে যে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে, আর সেই ক্ষেত্রে অনেকে বিজিডি করে। আবার আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, আমি দেখেছি আমার পরিচিত অনেকের মধ্যেই যারা কিনা কোনো তেমন রিনাউন ভার্সিটি থেকে এমবিএ বিবিএ করে নাই, তখন কিন্তু তারা পিজিডিটাকে করে, যেহেতু তার তার সিভিটাকে একটু ভারী করার জন্য যেন তাকে কল করে, কারণ ইউনিভার্সিটি একটা সময় এসে ফ্যাক্টর হয়ে যায়। হ্যাঁ, যখন কম্পিটিশনটা বড় ট্রু, হয়ে যায় না তখন সেটা ইউনিভার্সিটি অ্যাবসলিউটলি একটা ট্রু ফ্যাক্টর ভাইয়া, হয়ে এটা যায়। অ্যাবসলিউটলি ট্রু। তখন কিন্তু এই তার জায়গাতে অনেকে ওয়েটটা ভুল করে বাড়ানোর জন্য কোথায় সে জানেন? পিজিডি করে। রাইট, কিন্তু এই জায়গাটাও একটা ভুল করে ফেলে, ওয়েট বাড়াতে গিয়ে না সে আসলে জানে না কোন জায়গা থেকে পিজিটি করবে। বাংলাদেশেও দেখলাম যে রাইট, একটা সময় পিজিটি তো শুধু একটা জায়গায় ছিল, এখন দেখলাম যে রাইট। ব্যাঙের ছাতার মতো সব জায়গায় পিজিটি করাচ্ছে, এ করাচ্ছে, ও করাচ্ছে, সে করাচ্ছে, এবিসিডি সবাই করাচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাতে যারা পিজিটি করবেন ট্রুলি তার সিভিটাকে ভারী করার জন্য আপনাকে জানতে হবে কোথা থেকে করা উচিত, এটা জাস্ট আমার রিকোয়েস্ট থাকবে। ইনস্টিটিউশন একটা ফ্যাক্টর, আর ইনস্টিটিউশন ফ্যাক্টর। রাইট, রাইট। আর ভাইয়া ফ্রেশারদের আমরা, জন্য আমি বলবো প্লিজ এখন এই টাকাটা খরচ করার দরকার নেই। জি জি। ভাইয়া, আমাদের একটি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমাদের আরেকটি কমেন্ট আছে। তিনি লিখেছেন, লিয়াকত হোসেন তিনি লিখেছেন, যারা জব সিকার তাদের কি বেসিক অ্যাবিলিটি গুলো থাকা আবশ্যক?
এইচআর হিসেবে আপনারা অ্যাপ্লিকেন্টের কোন দিকগুলো বেশি দেখেন? এখানে হচ্ছে বেসিক্যালি আমি যদি উত্তরটা মুন্না ভাই একটু দিই, এরপরে আপনি অ্যাড করে দিবেন। সেটা হচ্ছে যে Sure. প্লিজ ইগনোর মাই মানে পিচিগুলার ভয়েস, ওরা আমার সাথে আছে না তো। না, আমার ভালোই লাইভে লাগছে। আমার লাইভে সবসময় বাবুগুলো থাকে আমার আশেপাশে, তো একটু ভয়েসটাকেও সবাই ইগনোর করে নেবেন। তো যেটা হচ্ছে যে আমি বলবো একটা সিভিতে সাধারণত একজন যেই হোক না কেন, একজন এইচআর সাধারণত ওই যে মুন্না ভাই বললেন না 30 সেকেন্ড ফোকাস করে, এই 30 সেকেন্ড কোথায় ফোকাস করে সেটা আমি আজকে জানালে আপনারা বুঝে যাবেন যে কি ক্যাপাবিলিটি হোক আর কি কি মানে কোয়ালিটি হোক, আপনার সেই জায়গাগুলোতে আপনার ফোকাস করতে হয়। প্রথমত হচ্ছে যে তার এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে প্রথমত একজন রিক্রুটার তার এক্সপিরিয়েন্সের জায়গাতে ফোকাস করে, যে কোথায় এক্সপিরিয়েন্স ছিল, তার এক্সপার্টাইজের এরিয়াটা কি 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 কাজ করেছে এবং তার জেডিটা কি। এই জায়গাটাতে ফোকাস করার পর সে কিন্তু ফোকাস করে হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রতি, যে তার মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, কোথা থেকে করেছে, সিজিপিএ কি ছিল, তার কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট ছিল কিনা। তো এই দুইটা জায়গা ছিল হচ্ছে তার মেজর জায়গা, যে জায়গাগুলোতে সাধারণত ফোকাস করা হয়। ওই দুইটা জায়গাতে ফোকাস করার পর যে জায়গাতে তার পরবর্তীতে করে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পর হচ্ছে তার স্কিল সেট গুলোকে নিয়ে তারা সাধারণত ফোকাস করে। একজন নর্মালি আমি যদি বলি একজন রিক্রুটার, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে সে কি করছে, তার লিডারশিপ কোয়ালিটি আছে কিনা, তার কমিউনিকেশন স্কিলস আছে কিনা, যেটা মুন্না ভাই একটু আগে বারবার বলছিলেন, তার প্রেজেন্টেশন স্কিলস গুলো আছে কিনা, সে স্কাউটিং করেছে কিনা, বিএনসিসি করেছে কিনা, রোভার বা দেখা যাচ্ছে ডিফারেন্ট রোভার স্কাউট বা বিএনসিসি ছাড়া আরো অনেকগুলো এক্সট্রা কারিকুলার বিভিন্ন ক্লাবিং আছে, এই ক্লাবগুলোর সাথে সম্পৃক্ত ছিল কিনা। তাহলে আমরা কি বুঝি, তার যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলটা, তার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সটা, তারপরে হচ্ছে তার বিজনেস নলেজটা বা তার প্রফেশনাল নলেজটা, প্রফেশনাল এটিকেটটা, বা এই যে জায়গাগুলোকে সে একটু হলেও অন্যদের চেয়ে বেশি জানে, এই জায়গাগুলোর প্রতি তখন হয় কি আমাদের ফোকাস এরিয়া থাকে। তো আমার মনে হয় আমি যে জায়গাগুলো সিভিতে আমরা সাধারণত দেখি, এই জায়গাগুলোকে যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গাগুলোতে কি থাকা উচিত, তাহলে আপনিও বুঝে নেবেন যে আপনার কি বেসিক এবিলিটি গুলো থাকা উচিত এবং কি কি জিনিস আপনার সিভিতেও দেওয়া উচিত। মুন্না ভাইয়াকে বলবো একটু এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার জন্য। না, আসলে প্রশ্নটা আমি ভুলে গেছি, কি ছিল? যারা জি ভাইয়া ছিল যারা জব সিকার তাদের কি 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 বেসিক অ্যাবিলিটি থাকা আবশ্যক, এবং আচ্ছা, এইচআর হিসেবে আপনারা অ্যাপ্লিকেন্টের কোন দিকগুলো বেশি দেখেন? বেসিক অ্যাবিলিটিটা হবে আপনার এটা সেটা রিলেটেড হবে জবের ক্ষেত্রে। হ্যাঁ, কি ধরনের জবে সে অ্যাপ্লাই করছে, সে কি এইচআর এ অ্যাপ্লাই করছে, সে কি মার্কেটিং এ অ্যাপ্লাই করছে, সে কি সেলস এ অ্যাপ্লাই করছে, কোথায় অ্যাপ্লাই করছে, তার জব সেক্টরটা কোথায়। যেমন আমি যখন মার্কেটিং এর কোনো সিভি খুঁজি বা ইন্টার্নও খুঁজি, আমরা তখন দেখি যে সে কোনো ক্লাবিং করেছে কিনা। মার্কেটিং এ তো বিভিন্ন ক্লাব থাকে, সে ক্লাবিং করেছে, কারণ যারা ক্লাবিং করে ইউনিভার্সিটি লাইফে তারা মার্কেটিং এ অনেক ইভেন্ট করে। মার্কেটিং এ যারা, তাদের ইভেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট জবে, তাকে অনেক ইভেন্ট করতে হয়, তাকে ওই মানে লঞ্চিং, প্রোডাক্ট লঞ্চিং করতে হয়। হ্যাঁ, তাকে বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে হয়। তো যারা ওই ক্লাবিং করে থাকে তারা এই কাজটা খুব ভালো পারে। আবার যখন এইচআর এর লোক খুঁজি, তখন দেখি যে সে কোনো সেমিনার বা সে কোনো ট্রেনিং অর্গানাইজ করেছে কিনা, বা সে মানুষের সাথে মিশতে কেমন পছন্দ করে। হ্যাঁ, সে কি ধরনের কাজ করেছে। আবার যারা সেলসে কাজ করে, তাদের তাদের ফিজিক্যাল স্ট্রেংথ একটা ফ্যাক্টর। হ্যাঁ, সে তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন আছে, হ্যাঁ, তার পজিটিভ চিন্তা ভাবনা আছে কিনা, বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার ইচ্ছা তার আছে কিনা। তো এটা জব টু জব ভ্যারি করে এই অ্যাবিলিটি গুলো। হ্যাঁ, তো বেসিক যেগুলো সেগুলো তো থাকতেই হবে, আমি আবারও রিপিট করছি। কমিউনিকেশন স্কিল লাগবে, কম্পিউটার স্কিল লাগবে, হ্যাঁ, তাকে প্রেজেন্টেশন স্কিল লাগবে। এই স্কিল গুলো তার লাগবে, সে যেই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করুক না কেন, এই স্কিল গুলো তার শিখে আসতেই হবে। যে আমরা জি বোধহয় শেষ ভাইয়া আমাদের পর্যায়ে চলে এসেছি নাকি? জি ভাই, আমাদের সময় খুবই কম। আমরা আরেকটি প্রশ্ন নিই। ইসমাইল ভাই লিখেছেন, আমি একজন ম্যাথের স্টুডেন্ট, এই বছর তৃতীয় থেকে অনার্স পাশ করেছি। এখন যদি আমি এইচআর এ জব করতে চাই তাহলে আমার কি করা উচিত? এই প্রশ্নের উত্তর এই বোধহয় সবাই আমরা যদি অলরেডি দিয়ে এইচআর এ দিয়েছি। চলে আসি তাহলে কিভাবে হবে, আমাদের তো চাকরি বাকরি করতে হবে। এই প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমি হ্যাঁ, মেহেদী এটা ভাই হচ্ছে প্রশ্নটা নিতে চাই। মেহেদী ভাই জি প্রশ্নটা নিতে চাই। মেহেদী ভাই বোধহয় জি একটা প্রশ্ন করেছেন। জি, মেহেদী হাসান ভাই লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আহরাব মুন্না ভাইকে অ্যাটেন্ড করার জন্য। মেহেদী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে জি রোজা মুন্না ভাই, রেখে আমার আপনাকে প্রশ্ন হচ্ছে আপনি কেন অ্যাটেন্ড করলেন আজকে, আজকে কেন সমতটের এই প্রোগ্রামে না, আসলেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। মেহেদী ভাই মেহেদী ভাইয়ের সাথে অনেক আমি প্রশ্ন ধন্যবাদ। করছি আপনাকে। আপনি এত রাত জেগে এই রোজা রেখে আমার প্রোগ্রাম দেখছেন, আই এম রিয়েলি গ্রেটফুল। এবং আমি থ্যাঙ্কফুল আপনার কাছে যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য।
ধন্যবাদ আমাদের ট্রুলি ট্রুলি মেহেদী সমতট, ভাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অসাধারণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আপনারা। জি ভাইয়া, আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা কিন্তু আহবাবুর ভাইয়াকে একটা ব্যাপার সবার সাথে শেয়ার করতে অনুরোধ করতে চাই। ভাইয়া, আপনার কিন্তু একটি বই আসছে, সেই বইটি নিয়ে আচ্ছা, যদি কিছু বললেন আমাদের। বইটি এখনো মানে খুবই ইনিশিয়াল স্টেজে আছে। মানব সম্পদ অব্যবস্থাপনা বইটির নাম। হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপনা তো আমরা সবাই বুঝি, অব্যবস্থাপনাটা কি জিনিস সেটা মানব সম্পদের কিছু টুলস টেকনিক্স, হ্যাঁ কিছু আছে, আমি সবগুলা বলতে চাই না যেহেতু কিছু টুইস্ট থাকুক, নাহলে তো মানুষ বইটা পড়ে মজা পাবে না। হ্যাঁ হ্যাঁ, তো এখন আসলে বলে দিলে আমার তো পরে আমরা হয়তো বই কিনতে চাইবো না। রাইট, তবে আমার ইচ্ছা ছিল যে এই মানে লকডাউনের পরে এটা বের করার, বাট যেহেতু পরিস্থিতি এখন অনুকূলে নাই, হয়তো একটু ডিলে হবে। সেখানে আমার সাথে নিয়াজ ভাইও আছেন, আমরা দুজন মিলেই বইটা প্রকাশ করতে যাচ্ছি। তো দোয়া করবেন সবাই, এবং আশা করি বইটা প্রকাশ হলে আপনারা সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। জি আশা করি ধন্যবাদ ভালো ভাইয়া। লাগবে না, ডেফিনেটলি সব ভালো লাগবে। মুন্না ভাইয়া কিছু লিখছেন, সেটা যদি আপনারা না কিনেন তাহলে আমি বলবো হচ্ছে এটা আপনাদের জন্য লস হয়ে যাবে, এবং ডেফিনেটলি এটা না নেওয়াটা উচিত হবে না। সো আই উড সে যে মুন্না ভাই যখন বইটা রিলিজ করবে সেটা যেন বেস্ট সেলার বই হয় কান্ট্রিতে। ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়ারা। ভাইয়ারা, আমরা কিন্তু আমাদের সমতট মুক্ত স্কাউট গ্রুপ আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছি ক্যারিয়ার ইনসাইট আউট। এটা কিন্তু 8 দিনের প্রোগ্রাম। তো এই ওকে, প্রোগ্রামটি নিয়ে আপনাদের মতামত একটু সংক্ষেপে জানতে চাই। প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়ের কাছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সে আসলে সে রোভার, তো সে ভালো বলতে পারবে, সে রোভার। আমি কিন্তু আজকে একটা জিনিস একটু প্রোগ্রাম নিয়ে বলার আগে আমি আপনাকে একটু অনুরোধ করব। রোভারের একটা মজার জিনিস আছে, আমি জানি না মুন্না ভাই সেটা জানেন কিনা। রোভারের সাইনটার কিন্তু একটা মিনিং আছে, রোভারের আচ্ছা, সেলুটের একটা মিনিং আছে। সো সেই মিনিংটা হচ্ছে আমি আগে রিকোয়েস্ট করব হচ্ছে হোস্টকে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে করে এই যে মিনিংটা নিয়ে সবাই যেন আজকে প্রোগ্রাম শেষ করতে পারি, এবং রাইট, তারপরে হচ্ছে আমি প্রোগ্রাম নিয়ে কথা বলবো। আমি অনুরোধ করবো হচ্ছে আগে আমাদের রোভার স্কাউটের যে সেলুটটা ওটা দেখিয়ে মিনিংটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। প্লিজ। জি ধন্যবাদ ভাইয়া। আমাদের আসলে আমাদের একটি স্কাউট সাইন আছে, দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে। জি হুম, এটা রাইট। দেখা এটাকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আমাদের হাতের কবজি থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এই অংশটিকে আমরা গোল্ডেন টাই বলি। তো আমাদের আচ্ছা, এই যে 3টি আঙ্গুল দেখা যাচ্ছে, এই 3টি আঙ্গুল আসলে আমাদের স্কাউট প্রতিজ্ঞার 3টি অংশ। আর আমাদের যেই আহ, আমাদের বুড়ো আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের উপরে আছে, এর একটি মিনিং আছে। এর মিনিং হচ্ছে আহ, আহ, ছোটরা বড়দের অনুগত থাকবে এবং সম্মান করবে, এই ব্যাপারটি। মানে ভ্রাতৃত্ববোধ ব্যাপারটা হচ্ছে যে থ্যাংক থ্যাংক ইউ, বিশ্ব থ্যাংক ইউ ভেরি মাচ। ভ্রাতৃত্ববোধ। এটা বড়রা। এটা আমার জানা ছিল না, এটা আমার জানা ছিল না, আমি এটা আমি লার্নিং মুন্না ভাই হচ্ছে। আমি কেন জানাচ্ছিলাম সেটার কারণটা এবার ব্যাখ্যা করি। আমাকে যেহেতু বলা হয়েছে আজকে প্রোগ্রামের ব্যাপারে বলার জন্য, এটা এই জন্যই বলতে যাচ্ছি, এই যে মানে ভ্রাতৃত্ব বোধের একটা যে সাইনের ভিতর দিয়ে বলা আছে, আপনারা একটা প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামের এই 3 আঙ্গুলের মিনিংটাও কিন্তু আছে, যেটা আমি অনুরোধ করবো হচ্ছে সেটা আপনারা শেয়ার করে দিবেন এই প্রোগ্রাম শেষে ইয়েতে কি বলে কমেন্ট বক্সে। এই যে সেলুটটা, এই সেলুটের ভিতর দিয়ে কিন্তু একটা মেসেজ দিচ্ছে স্কাউট সবাইকে। এটা ইন্টারন্যাশনালি সবাইকে দেখা যাচ্ছে যে এই যে কানেক্টেড করে নিচ্ছে, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স তাদেরকে শিখিয়ে দিচ্ছে, ইমিডিয়েট যে অ্যাকশন গুলো আছে, মানে ইমিডিয়েট যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে সেটাকে কিভাবে রিকভার করা যায়, ইমিডিয়েট কোনো একটা প্রবলেম হলে সেটাকে কিভাবে কানেক্ট করা যায় বা সেটা থেকে কিভাবে সলিউশন বের করা যায়। এই যে ইমিডিয়েট আপনার ব্রেইনটাকে কানেক্ট করা বা ব্রেইনটা থেকে সলিউশন বের করা, না এই প্রত্যেকটা জিনিস শেখায় হচ্ছে স্কাউট থেকে। তো আজকে আমি বলবো যে স্কাউটের একটা গ্রুপ, আপনারা আপনারা যে এরকম একটা ডাইনামিক একটা চিন্তা ভাবনা করে বের করে নিয়ে এসেছেন। বাংলাদেশে কিন্তু অসংখ্য স্কাউট গ্রুপ আছে, তাদের মধ্যে থেকে আপনারা কিন্তু একটু অনন্য হয়ে গেলেন। সকল স্কাউট গ্রুপ হচ্ছে অনন্য, সকল স্কাউট গ্রুপ হচ্ছে সেরা, বাট আপনারা কিন্তু সেরাদের সেরা হয়ে গেলেন। তার মানে হচ্ছে আমি এতগুলো স্কাউট গ্রুপের সাথে আছি, আমি ফার্স্ট শুনলাম সমতট, যারা যারা হচ্ছে যাদের নামটা আমি শুনেছি মুন্না ভাইয়ের কাছ থেকে, যে যারা কি করছে যে কিছু প্রোগ্রাম নামিয়েছে যেটা কেরিয়ারের নিয়ে।
ছেলেপেলেদেরকে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনারা 8 দিন ব্যাপী বিভিন্ন দেখা যাচ্ছে এক্সপার্টদেরকে নিয়ে আসছেন। আপনাদের বিগত দুটো প্রোগ্রাম আমি আজকে দুপুরবেলা লাইভ গুলো দেখেছিলাম, অনেক সুন্দর আপনারা আয়োজন করেছেন। গত প্রোগ্রামেও বোধহয় আপনারা গুলশান ক্লাবের এইচআর এবং ওয়াটার এইডের দেখা যাচ্ছে অফিসার ওনাকে নিয়ে, ভদ্রমহিলাকে নিয়ে এসেছিলেন। তার আগের কিছু প্রোগ্রামে আপনারা ভালো গেস্ট নিয়ে এসেছিলেন। সো দ্য থিং ইজ, প্রত্যেকটা মানুষকে নিয়ে এসে তাদের ভিতরের কথাগুলো কি কি করছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং আপনাদের প্রত্যেকটা লাইভ শো দেখা যাচ্ছে থাউজেন্ডস অফ ভিউজ পাচ্ছে। তার মানে হচ্ছে সবার কাছে কিছু মেসেজ এই যে আমাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। আমরা জানি না আমরা কতটুকু দিতে পারছি, বাট এতটুকু বলতে পারবো আমাদের জানার জায়গা থেকে কিছু হলেও দিতে পারছি। আজকে মুন্না ভাইয়ের পুরো সেশন থেকে যদি একটা কথা কারো মনে পছন্দ হয়, আমার কথা থেকে যদি কারো একটা কথা পছন্দ হয়, এই যে দুইটা কথা এটাই হয়ে যাবে হচ্ছে আজকের এই 1.5 ঘন্টা থেকে তার, আমি বলবো হচ্ছে টেক আউট। সে এটাই গ্রহণ করে যদি চলতে পারে, আজকের দিনের এটাই হচ্ছে তার সবচেয়ে বড় পাওয়া। তো এই যে পাওয়াটার মাধ্যম কিন্তু আজকে সমতট। সো আমি সমতটকে অনেক বেশি ধন্যবাদ জানাবো। আমি বলবো 8 দিনের জন্য এই প্রোগ্রামটা শেষ না হয়ে যায়, 8 দিনের পরেও যেন এই প্রোগ্রাম কন্টিনিউ হয়। এটা হতে পারে উইকলি, এটা হতে পারে মান্থলি। সবাই আপনারা সমতটের সাথে কানেক্টেড থাকবেন, প্রোগ্রামগুলোর সাথে থাকবেন, এবং একই সাথে মুন্না ভাইয়ের এইচআর মার্ট থেকে লাইভ প্রোগ্রাম কন্টিনিউ শো হচ্ছে একেবারে ফ্রিতে। দেশের সেরা সেরা মানুষগুলোকে ওই জায়গায় পাবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেড। গত প্রোগ্রামই ছিল হচ্ছে সম্ভবত হেড অফ মার্কেটিং ছিল হচ্ছে কোন জায়গার জন্য ভাইয়া, আপুটা গ্রামীণ ড্যানন, রাইট, সরি আমি ভুলে গিয়েছিলাম। গ্রামীণ ড্যাননের যে হেড অফ মার্কেটিং সুরাইয়াপা। সুরাইয়া আপা, উনি এসেছিলেন হচ্ছে লাস্ট প্রোগ্রামে। আজকে ছিল হচ্ছে ভাইয়া, আজকে ছিল ইকবাল বাহার ভাইয়া, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এন্টারপ্রেনার। ইকবাল ভাই। জি জি জি, ইকবাল ভাইয়ের ভাই। এবং হচ্ছে আপনি যদি চাকরি না, আপনি যদি নিজেকেও শিখতে চান কিভাবে ব্যবসা করবেন সেটা জানার জন্য আজকের এপিসোডটা ছিল হচ্ছে বেস্ট। ঠিক আজকে এবং গতকালকে না, এর আগে অনেকগুলো এপিসোড অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইচআর মার্টের পেজ থেকে প্রত্যেকটা এপিসোড দেখতে পারেন। আপনার কি হবে, এই যে লকডাউনের সময়টা বলেন বা লকডাউন শেষ হয়ে গেল, আমি বিশ্বাস করি যে এইভাবে একটা সিরিজ চলতেই থাকবে। সো এই যে যে জানার জায়গাগুলো, এগুলো সবগুলো না আপনি ফ্রি পাচ্ছেন। আপনার 1 ঘন্টা সময় প্রতি 24 ঘন্টার 1 ঘন্টা কাজে লাগালে আমি বলবো হচ্ছে যে এটা এভাবে কাজে লাগিয়ে যান। ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি আপনার ওই যে মুন্না ভাই যেটা প্রথমেই বলেছিল, আপনার নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হবে, এবং নিজেকে শিখার মাধ্যমেই হচ্ছে আপনি সেলফ ডেভেলপমেন্টটা করতে পারবেন। এই প্রত্যেকটা কাজই হবে হচ্ছে এই লাইভ প্রোগ্রাম গুলো দেখে, এক্সপার্টদের সাথে কথা বলে নেটওয়ার্কিং করতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন, এগুলো শিখতে পারবেন। এন্ড বাই দিস টাইম নিজের একটু ঢোল পিটিয়ে যাই। আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে কাইম ইসলাম সোহেল নামে, আমাকে ইউটিউবে পাবেন। আমি আজ অব্দি যতগুলো প্রোগ্রাম করেছি এবং যতগুলো প্রোগ্রাম করব, ইনফ্যাক্ট আমিও প্রতি শুক্রবারে রাত 9টায় একটা করে প্রোগ্রাম নামাচ্ছি। সো ওই প্রোগ্রাম গুলোতে আপনারা কানেক্টেড থাকবেন। আমার বিশ্বাস দেশের সেরা সেরা মানুষদেরকে নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। মুন্না ভাইয়া যেভাবে সেরা সেরা মানুষদেরকে নিচ্ছেন, আমরাও এভাবে নিচ্ছি, এবং আমাদের প্রোগ্রামও মুন্না ভাইয়াকে দেখতে পাবেন আবার। থ্যাংক সো ইউ, থ্যাংক ইউ। এভাবেই এভাবেই আপনারা কানেক্টেড থাকেন, নেটওয়ার্কিংটা করে যাবেন, এবং শিখার জায়গাটা অনেক বেশি অনেক বেশি চালিয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ কাইয়ুম ইসলাম ভাইয়াকে। আমরা এবার আহবাবুল ভাইয়ের কাছে জানতে চাবো আমাদের যে 8 দিন ব্যাপী প্রোগ্রাম সেটি সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই সমতটকে ধন্যবাদ, উপস্থাপককে ধন্যবাদ, ইকবালকে স্পেশালি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, মেহেদী ভাইকে ধন্যবাদ। চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে। আমি তাদের লাস্ট যে ক্যাম্প ফায়ার হয়েছিল ওখানেও আমি গিয়েছিলাম, ইয়াতে গাজীপুরের মৌচাকে। তাদের সমতটের অ্যাক্টিভিটি আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি তারা যে এই লকডাউন সময়টায় মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ছে অনেকেই, আমরা সারাদিন টিভিতে স্ক্রল করি যে কয়জন মারা গেল, কয়জন অসুস্থ হলো, এদিকে কনসেন্ট্রেট না করে এরকম একটা ক্যারিয়ার বিষয়ক আলোচনায় যদি আমরা সংযুক্ত থাকতে পারি, মানসিকভাবে আমরা চাঙ্গা থাকতে পারবো, প্লাস সেখান থেকে আমাদের একটা লার্নিং হবে। এবং আমিও আজকে স্কাউটের যে আঙ্গুলের ব্যাপারটা, এটা আমি শিখতে পেলাম। তো আমিও আমার বক্তব্য শেষ করব আঙ্গুল দিয়েই। তো যারা এখন শিক্ষার্থী আছেন, যারা ফ্রেশ গ্রাজুয়েট, তাদেরকে আমি ক্যারিয়ার বিষয়ক একটা টিপস দিতে চাই 5টা আঙ্গুল দিয়ে। আপনারা যেমন 3টা আঙ্গুল দিয়ে দিয়েছেন, আমি 5টা আঙ্গুল দিয়ে দিতে চাই। এটা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। যেটা হচ্ছে, এই 5টা আঙ্গুলের কিন্তু একটা মিনিং আছে। দেখা যাচ্ছে কি, আমার আঙ্গুল কি দেখা যাচ্ছে? 5টা আঙ্গুলের একটা মিনিং আছে, ঠিক আছে? এই মিনিং গুলো হচ্ছে যে, আমের ফার্স্ট হচ্ছে থাম, এটা দিয়ে হচ্ছে আমরা পজিটিভিটি মিন করি, বি পজিটিভ। আপনি আপনার জীবনে যে অবস্থায় থাকেন না কেন, সব সময় আপনাকে পজিটিভ থাকতে হবে।
যদি পজিটিভ থাকতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এই যে এখন এই যে লকডাউন সময় বা এখন যে এই মহামারী চলছে, প্যান্ডামিক চলছে, অনেক ক্রাইসিস হবে, অনেক ধরনের, অনেকের চাকরি চলে যাবে, অনেক ব্যবসা নষ্ট হয়ে যাবে। সবকিছুর ভিতরেও আমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। যেটা জ্যাকমা বলেছে, আলিবাবার যে সিইও জ্যাকমা বলেছেন যে 2020 সাল হবে বেঁচে থাকার বছর। আমরা যদি বেঁচে থেকে সুস্থ হবে তাহলেই হবে এই বছরের জন্য এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো সবকিছুকে পজিটিভলি দেখতে হবে। দেন হচ্ছে ফোকাস। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা কর্পোরেটে আসতে চান, সফল হতে চান, তাদের জন্য আমি টিপস গুলো দিচ্ছি। এই আঙ্গুল হচ্ছে ফোকাস। এটা দিয়ে আমরা কি করি? নির্দেশ করি, তাই তো, পয়েন্টার বলি আমরা। আপনাকে একটা বিষয়ে ফোকাস থাকতে হবে। আপনি হয়তো অনেক কিছু করবেন, বাট স্পেশালিস্ট হবেন আপনি একটা বিষয়ে। আজকে এটা করলাম, কালকে ওটা করলাম, পরশুদিন আরেকটা করলাম, এভাবে না করবেন, তাহলে ক্যারিয়ারের জন্য আপনার জন্য হ্যাম্পার হবে। আপনি একটা জায়গায় ফোকাস থাকবেন। দেন এটা হচ্ছে কি, মিডল ফিঙ্গার, বা আমরা যেটাকে বলি যে আপনার সবচেয়ে বড় আঙ্গুল, কিন্তু এটা আমাদের, রাইট, এটা আমাদের সবচেয়ে বড় আঙ্গুল। আমি যেটা বলি যে স্বপ্ন দেখতে হবে অনেক বড় করে, ঠিক আছে? আপনি এই স্বপ্ন যখন বড় করে দেখবেন, তখন স্বপ্নটা যদি আপনার পুরো নাও হয়, আপনি স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন। হ্যাঁ, এটাও কিন্তু অনেকটা সাকসেস। তারপরে এটা হচ্ছে রিং ফিঙ্গার। এটাকে আমরা বলছি যে রিলেশনশিপ, যেটা আমরা নেটওয়ার্কিং বললাম। আপনি যেই সেক্টরে জব করেন বা চাকরি করেন, আপনার নেটওয়ার্কিংটা, রিলেশনশিপটা বিল্ড করতে হবে পারফেক্ট লোকের সাথে, সেই কমিউনিটির সাথে আপনাকে বিল্ড করতে হবে। আর থার্ড ওয়ান হচ্ছে সবচেয়ে ছোট আঙ্গুল, আই এম নট স্মল। নিজেকে কখনোই আন্ডারস্টিমেট করা যাবে না। আমি পারবো না এটা বলা যাবে না, অমুকে পেরেছে আমিও পারবো। আমি যদি আরেকটু রিপিট করি, বি পজিটিভ, ফোকাস, বিগ ড্রিম, রাইট রিলেশনশিপ, অ্যান্ড আই এম নট স্মল। তো কেউ একজন শিক্ষার্থী যদি এটা মনে রাখে, তাহলে আমি মনে করি সে ক্যারিয়ারে সফল হতে তাকে অনেকটা সহায়তা করবে। আবারও সবাইকে ধন্যবাদ, কাইয়ুমকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়ারা। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ছিলাম আমাদের এস.এম. আহবাবুর ভাইয়া এবং কাইয়ুম ইসলাম সোহেল ভাইয়ার সাথে। তারা তাদের ব্যস্ত সময়ের মাঝে আমাদের লাইভে সময় দিয়েছেন বলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা চলে আসব মার্কেটিং 360 নিয়ে, ঠিক রাত 9:20 সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।